আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি এসএস ফিউচার স্কুলের আজকের বিজনেস ক্লাসে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। এবং যেহেতু আমরা যদি একটু বোর্ডটা দেখি, এটা হচ্ছে আমাদের শিওর শর্ট ক্লাস, অর্থাৎ আমাদের এসএসসি পরীক্ষার জন্য এসএস ফিউচার স্কুল থেকে যেটা তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের প্রিপারেশন, প্রত্যেকটা চ্যাপ্টারের প্রিপারেশন একদম টপ নচ হয় এবং পরীক্ষাতে যাতে সবচেয়ে ভালো রেজাল্ট করতে পারো, এই জন্য কিন্তু এই শিওর শর্ট প্রোগ্রামটা আনা হয়েছে, তাই না? এখানে বিজিএস এর পাশাপাশি অন্যান্য সাবজেক্টেরও শিওর শর্ট তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে এসএস ফিউচার স্কুলের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। আমি তোমাদের সাথে আছি, তোমাদের হিমেল ভাইয়া। আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে অধ্যয়ন করছি, এটাই আমার পরিচয়। আচ্ছা, অনেকক্ষণ ধরে তোমরা এই চেহারাটা দেখতে দেখতে বিরক্ত, এটা চেঞ্জ করে দিই। হ্যাঁ, আমরা আজকে আমাদের বিজিএস বইয়ের যে চ্যাপ্টারটা পড়ছি সেটা হচ্ছে আমাদের বইয়ের 10 নম্বর চ্যাপ্টার, জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা। অর্থাৎ এই যে অর্থনৈতিক ব্যবস্থা, পুরো পৃথিবীতে অর্থনৈতিক ব্যবস্থাটা দেখতে কেমন, কয় ধরনের অর্থনৈতিক ব্যবস্থা আছে, আর জাতীয় সম্পদের ধারণা। আমি এখানে একটা পেজ নিই, হ্যাঁ পেজ নিলাম কারণ লিখতে হবে। এই যে চ্যাপ্টার থেকে পড়ার মতো জাতীয় সম্পদের ধারণা, এটা একটা পার্ট। সম্পদ কি, তারপর উৎপাদনের প্রক্রিয়া, আর 4 ধরনের অর্থনৈতিক ব্যবস্থা আমরা আমাদের বইতে দেখেছি, তাই না? 4 ধরনের অর্থনৈতিক ব্যবস্থা কি কি ছিল? 4 ধরনের অর্থনৈতিক ব্যবস্থা ছিল এখান থেকে মিশ্র ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা, আর ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা। এটা ছিল 4 ধরনের। এই চ্যাপ্টার থেকে এই 4 ধরনের অর্থনৈতিক ব্যবস্থা আর এই যে সম্পদের ধারণা, আমরা যে উৎপাদনের প্রক্রিয়াতে, হ্যাঁ 4টা পার্ট দেখেছিলাম না? কি কি পার্ট দেখেছিলাম? আমরা দেখি যে উৎপাদনের ক্ষেত্রে কি কি লাগে। ভূমি লাগে, তাই না? মূলধন লাগে, শ্রম লাগে, সংগঠন লাগে। এবং এই 4টার এক একটা উৎপাদনের যে অংশ থাকে, অর্জিত আয় থাকে, সেটা এক এক রকম হয়, তাই না? আবার আমরা সম্পদের ধারণার ক্ষেত্রে উপযোগ, প্রাচুর্য, এই ধরনের কথাগুলো পড়েছিলাম। আচ্ছা, আমরা মোটামুটি যদি এই চ্যাপ্টারটা একটু খেয়াল করি ভাইয়া, এই যে 4টা অর্থনৈতিক ব্যবস্থা, এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসে। আর কিছু প্রশ্ন হয়তো এই যে উৎপাদন প্রক্রিয়া বা সম্পদের ধারণা থেকে আসতে পারে সিকিউতে। শর্ট কোশ্চেনে তো সব কিছুই আসে, আর এমসিকিউতে তো আসেই সব কিছু। আচ্ছা, যেহেতু শিওর শর্ট, বেশি কথা বললে তোমাদের সময় নষ্ট করার সুযোগ তো নাই। আমরা এই চ্যাপ্টার থেকে এইসবই পড়ার মতো আমরা এখন এমসিকিউ দেখব। কেমন? আমরা কিছু এমসিকিউ দেখব, তারপর শর্ট কোশ্চেন, তারপর লাস্টে দেখব সিকিউ। আচ্ছা, এই যে দেখো এখানে কিন্তু আমাদের এসএসসি এফআরবি, হ্যাঁ এসএসসি এফআরবি অফার করা হচ্ছে ফাইনাল রিভিশনের জন্য তোমাদের, যাতে তোমরা একদম পরীক্ষার আগে শেষ মুহূর্তে তোমাদের প্রিপারেশনটা সুন্দর করে নিতে পারো। আচ্ছা, অর্থনীতি সম্পর্কে জানতে হলে প্রথমে কোনটি সম্পর্কে জানতে হবে? আমরা যদি অর্থনীতি সম্পর্কে জানতে চাই, তাহলে আমাদেরকে কোনটি সম্পর্কে আগে জানতে হবে বলো তো? এটার অ্যান্সার কি হতে পারে? তোমরা বোর্ডে এই যে দেখো, এটা কিন্তু ইচ্ছাকৃতভাবে আমি তোমাদেরকে একটা অ্যান্সার জিজ্ঞেস করে একটু পজ দিতে হয়, যাতে তোমরা উত্তরটা খুঁজে বের করতে পারো, ভাবতে পারো নিজেরা। এটার অ্যান্সার হবে এ, সম্পদ। দেখো, অর্থনীতি সম্পর্কে জানতে হলে, যদি আমরা জানতে চাই যে অর্থনীতি জিনিসটা কি, আমাদেরকে প্রথমে যেটা জানতে হবে সম্পদ এই জিনিসটা কি, এটা কিভাবে কাজ করে। হ্যাঁ, জনসংখ্যা, পরিবেশ, অবকাঠামো এগুলোর একটাও দরকার নেই, কিন্তু সম্পদ জানতে হবে অর্থনীতি জানতে হলে। নেক্সট কোশ্চেন, একটি দেশের অর্থনৈতিক ব্যবস্থা বুঝতে হলে কোনটি জানা আবশ্যক? একটা দেশের অর্থনৈতিক ব্যবস্থা বুঝতে হলে কোনটি জানা আবশ্যক? এখানে জনসংখ্যা বৃদ্ধির হার জানা দরকার না, সম্পদের প্রয়োজন ও বন্টন জানা দরকার, প্রাকৃতিক সম্পদের প্রাপ্তিযোগ জানা দরকার না, কিন্তু আমাদের জানতে হবে এইখান থেকে কি বলতো, সম্পদের পরিমাণ। 4টা কেটে দিলাম যাতে তোমরা কনফিউজড হতে পারে কোনটা। জনসংখ্যা বৃদ্ধির হার জানা দরকার নেই, এটা শিওর। প্রাকৃতিক সম্পদের প্রাপ্তিযোগ, প্রাকৃতিক সম্পদের কি অবস্থা, প্রাপ্তিযোগ মানে কতটুকু আমরা পাচ্ছি, সেটাও আমাদের জানা দরকার নেই। কিন্তু আমাদের কি জানতে হবে এখান থেকে? আমাদের এই যে 2টা পার্ট, একটা হচ্ছে সম্পদের পরিমাণ নিয়ে, আরেকটা হচ্ছে সম্পদের প্রয়োজন ও বন্টন প্রক্রিয়া নিয়ে, তাই না? আমাদের এই 2টা থেকে সম্পদের প্রয়োজনটা কি, সম্পদের বন্টন, বন্টন মানে ভাগ, বন্টন মানে হচ্ছে ভাগ, এটা কিভাবে হচ্ছে সেটা আমাদেরকে জানতে হবে। তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে 3, সম্পদের প্রয়োজন এবং বন্টন আমাদেরকে জানতে হবে। আচ্ছা, অর্থনীতির ভাষায় নিচের কোনটি সম্পদ?
অর্থনীতির ভাষায় নিচের কোনটি সম্পদ? অর্থনীতির দিকে নদীর পানি এটা সবার, সূর্যের আলো সবার, কারখানার একটা কলম, এই যে কারখানার কলম এটা কারখানায় তৈরি করা হয়েছে, এটা কি সম্পদ হয়ে ওঠে? তা তো না। দেখো সূর্যের আলো সবার, এটা সম্পদ হওয়ার চান্স নেই। নদীর পানি সবার, এটা সম্পদ হওয়ার চান্স নেই। হতে পারে কারখানার কলম আর ফসলি জমি। এখন সম্পদ হওয়ার ক্ষেত্রে আমরা প্রাচুর্য, উপযোগ এরকম কয়েকটা প্রক্রিয়া পড়েছি, তাই না? উপযোগিতা থাকতে হবে, প্রাচুর্যর ব্যাপারটা আমরা দেখেছি। কারখানার কলম কিন্তু সম্পদ না, কারণ কারখানার কলমের প্রাচুর্যর ব্যাপারটা কিন্তু, বা কোনো একটা কারখানার কলম সেটা তো কারখানা, তাই না? সেটা তো আবার বিক্রিও করা হবে। কিন্তু এখানে ফসলি জমি হচ্ছে কারো ব্যক্তিগত, হ্যাঁ, কারো ব্যক্তিগত সম্পদের মধ্যে পড়ে। সম্পদের আবার আমরা প্রক্রিয়া দেখেছি না, বিভিন্ন ভাগ দেখেছি না? ব্যক্তিগত সম্পদ হয়, সমষ্টিগত সম্পদ হয়, জাতীয় সম্পদ হয়, আন্তর্জাতিক সম্পদ হয়, তাই না? এখানে ফসলি জমি কারো ব্যক্তিগত সম্পদ হতে পারে। অর্থনীতির ভাষায় তাহলে সম্পদ কোনটা? এ, ফসলি জমি। এই যে দেখো, এটা কিন্তু ঢাকা বোর্ডের 2025 সালের অর্থাৎ লাস্ট ইয়ারের কোশ্চেন। হ্যাঁ, এসব কিন্তু আমাদেরকে একটু কেয়ারফুল হয়ে পড়তে হবে। আচ্ছা, এরপরে এটাও ঢাকা বোর্ডের 25 সালের অর্থাৎ লাস্ট ইয়ারের কোশ্চেন। দেখো, প্রকৃত অর্থে কোনো বস্তু বা উপকরণকে সম্পদ বলতে হলে তার কয়টি বৈশিষ্ট্য থাকতে হবে? আমরা যদি আসলেই কোনো বস্তুকে সম্পদ বলতে চাই তাহলে তার এই যে উপযোগ, প্রাচুর্য, হ্যাঁ, কতটুকু পাচ্ছি, এটা নিয়ে 4টা বৈশিষ্ট্য আমরা বইতে পড়েছি, তাই না? 4টা বৈশিষ্ট্য যদি থাকে তাহলে কোনো একটা সম্পদকে বা কোনো একটা উপকরণকে আমরা সম্পদ বলতে পারবো, সম্পদ হিসেবে সেটা প্রতিষ্ঠিত হবে। আচ্ছা, পড়াশোনার জন্য নাসিমের কম্পিউটার কি প্রয়োজন? কম্পিউটার। এই অনুভূত প্রয়োজনকে কি বলা হয়? এই যে নাসিমের কম্পিউটার প্রয়োজন, এটাকে কি বলা হয় বলো তো? এটা থেকে কি অ্যান্সার হতে পারে? এটা কিন্তু খুব ইজি, খুবই ইজি। এটা এই যে অনুভূত প্রয়োজন, এটাকে প্রয়োজন, প্রয়োজনের তো দুইটা সিমিলার শব্দ আছে, অভাব এবং চাহিদা। এই দুটো একটু খেয়াল করো তো, এই দুটো একটু সিমিলার লাগছে না, একরকম লাগছে না? কিন্তু অর্থনীতির ভাষায় এটাকে বলা হয় চাহিদা। তাহলে এটার অ্যান্সার হবে ডি, চাহিদা। উপযোগও হবে না, ভোগও হবে না। আর আমরা কি জানি? আমরা 4টা সম্পদ হতে হলে, কোনো উপকরণ বা বস্তুকে সম্পদ হতে হলে 4টা ধারণা বা 4টা বৈশিষ্ট্য থাকতে হয়। এই 4টা বৈশিষ্ট্য হচ্ছে অভাব, ওই সম্পদের অভাব, চাহিদা, উপযোগ, প্রাচুর্য, তাই না? আচ্ছা, কোনটি সম্পদের বৈশিষ্ট্য? সম্পদের বৈশিষ্ট্য কোনটা এখান থেকে? অপ্রাচুর্য, অভাব, শ্রম, চাহিদা। সম্পদের বৈশিষ্ট্যের মধ্যে চাহিদাও না, শ্রমও না, অভাবও না। অপ্রাচুর্য এটা হচ্ছে আচ্ছা, এটা হচ্ছে নর্মাল, হ্যাঁ, অনুভূত প্রয়োজনকে আমরা চাহিদা বলি, মানে কোন কারণে একটা সম্পদকে আমরা দেখি। আর এই যে অপ্রাচুর্য, অপ্রাচুর্য হচ্ছে কি? অপ্রাচুর্য হচ্ছে সম্পদের বৈশিষ্ট্য। এটাও কিন্তু সিলেট বোর্ডে গত বছরের কোশ্চেন, সিলেট বোর্ডে 25 সালের কোশ্চেন এসেছিল এটা। আচ্ছা, এরপর উপযোগ বলতে বোঝায়, উপযোগ বলতে বোঝায় কি বোঝায় বলো তো? উপযোগ বলতে বোঝায় ভোগের মাধ্যমে মোট পরিতৃপ্তি? না। দ্রব্যের মোট দাম? না, এটা তো হবেই না। দ্রব্যের উৎপাদন ক্ষমতা? না, এটা হবে বি, দ্রব্যের অভাব পূরণের ক্ষমতা। অর্থাৎ একটা দ্রব্য আসলেই মানুষের যে অভাব, সেই অভাব পূরণ করতে পারছে কিনা। ধরো আর একটা বার্গার দরকার, হ্যাঁ, এটা ধরো বার্গার। এখন এই যে বার্গার, এই অভাবটা একটা সম্পদ পূরণ করতে পারছে কিনা, এটাকে বলা হয় উপযোগ। আমরা তাহলে একটু আগে দেখো, অপ্রাচুর্য, উপযোগ, উপযোগ, অপ্রাচুর্য, এই দুইটা হচ্ছে আমাদের কোনো উপকরণ বা বস্তুকে আমরা সম্পদ বলতে পারি কিনা সেটার বৈশিষ্ট্যের মধ্যে পড়ে এই দুইটা। আচ্ছা, এরপর সম্পদকে কত শ্রেণীতে আসলে বিভক্ত করা যায়? সম্পদকে কত শ্রেণীতে বিভক্ত করা যায়? সম্পদকে 5টা শ্রেণীতে বিভক্ত করা যায়, তাই না? এই যে দেখো, হ্যাঁ 5টা। যাক, আমি ভাবছিলাম ভুল হবে আমার। ঢাকা বোর্ডে এটা এসেছে, সিলেট বোর্ডে এসেছে, রাজশাহী বোর্ডে এসেছে, অর্থাৎ 2023 সালে 3টা বোর্ডে এই কোশ্চেনটা এসেছে। এই চ্যাপ্টারে কিন্তু ভাইয়া তুমি যদি একটু খেয়াল করে পড়ো, অনেক ইম্পর্টেন্ট এমসিকিউ আছে, তাই না? এই এমসিকিউগুলো, যে চ্যাপ্টারে এমসিকিউ বেশি, আমরা অনেক সময় ভাবি না যে এই চ্যাপ্টার তো আমি পরীক্ষায় অ্যান্সারই করবো না, সিকিউ তো দিবই না, ফাঁকিবাজি করি, পড়বো না, এটা বাদ, ভাল লাগে না, বোরিং লাগে। কিন্তু তুমি একটু চিন্তা করে দেখো, যে চ্যাপ্টারটা তুমি ফাঁকিবাজি করলে বা সিকিউ অ্যান্সার করবে না ভেবে এড়িয়ে গেলে, সেই চ্যাপ্টার থেকে যদি জাস্ট 2টা এমসিকিউ আসে বা একটা শর্ট কোশ্চেন আসে,
তাহলেও কিন্তু ওই চ্যাপ্টারের 3-4 নাম্বার, এবং তুমি যেহেতু ফাঁকিবাজি করেছো, সিকিউ না হয় অ্যান্সার করলা না, সিকিউতে না হয় অপশন আছে, এগুলাতে তো অপশন পাইতেছো না, তার মানে তোমার কিন্তু এই যে 3-4 নাম্বার তুমি অলরেডি শুধুমাত্র একটা চ্যাপ্টারে ফাঁকিবাজি করার কারণে পিছিয়ে পড়ছো। এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে ভাইয়া। আচ্ছা, সম্পদকে 5 শ্রেণীতে বিভক্ত করা যায়। কি কি 5টা শ্রেণী? ব্যক্তিগত সম্পদ হতে পারে, সমষ্টিগত সম্পদ হতে পারে, তাই না, জাতীয় সম্পদ হয়, আন্তর্জাতিক সম্পদ হয়, এইভাবে আলাদা আলাদা শ্রেণীতে এটাকে ভাগ করা যায়। আচ্ছা, নিজ বাড়ির আঙিনায় পুকুর খনন করলে কোন ধরনের সম্পদ সৃষ্টি করা হয়? এই যে আরেকটা হচ্ছে সামাজিক সম্পদ। কেউ যদি নিজের বাড়ির উঠানে পুকুর তৈরি করে বা পুকুর বানায়, তাহলে সেটা কি সম্পদ? সেটা তো ব্যক্তিগত সম্পদ। হ্যাঁ, কারণ সেটা কি জাতীয়ভাবে কেউ ইউজ করছে, আন্তর্জাতিকভাবে কেউ ইউজ করছে, সামাজিকভাবে কেউ ইউজ করছে না, এটা হবে বি, ব্যক্তিগত সম্পদ। দেখো, এটাও কিন্তু চট্টগ্রাম বোর্ডের 25 সালের প্রশ্ন। আমাদের কিন্তু অনেক প্রশ্ন এরকম যেখান থেকে আসলে তোমাদের এই যে এক একটা কনসেপ্ট, এক একটা টার্ম, তাই না, এইসব যে পড়ানো, উপযোগ, অপ্রাচুর্য, সম্পদ, হ্যাঁ, সম্পদের আবার 5টা ক্রাইটেরিয়া আছে, এইসব তোমরা বুঝতে পারো কিনা, এইসবও কিন্তু এই যে বিভিন্ন উদাহরণ, হ্যাঁ, বা বিভিন্ন ধরনের এটা হয়েছে, তাহলে এটা দিয়ে আসলে কি বোঝায়, এইভাবে প্রশ্ন করে তোমরা আসলে চ্যাপ্টারটা কতটুকু বুঝতে পেরেছো সেটা দেখা হয়। যে আসলে ক্লাসে ভাগিবাজি না করে মনোযোগী থাকবে, সেইটার সবচেয়ে ভালো এবং সবচেয়ে ইজিলি অ্যান্সারগুলো করতে পারবে। আচ্ছা, নিচের কোনটি একান্ত ব্যক্তিগত সম্পদের অন্তর্ভুক্ত? এখানে 4টা অপশন না, এর মধ্যে একান্ত ব্যক্তিগত সম্পদের অন্তর্ভুক্ত কোনটা? নদ নদী কি কারো ব্যক্তিগত হতে পারে? তা তো না, নদ নদী সামাজিকভাবে হতে পারে বা জাতীয় সম্পদ হতে পারে। বাড়িঘর, এটা ব্যক্তিগত হতে পারে কিন্তু একান্ত ব্যক্তিগত না। খেয়াল করে দেখো, ব্যক্তিগত আর একান্ত ব্যক্তিগত দুইটা কিন্তু আলাদা, দুইটা কিন্তু সেম না, গুলিয়ে ফেললে হবে না। গাড়িও কারো ব্যক্তিগত হতে পারে কিন্তু ব্যক্তিগত দক্ষতা মানুষের একান্ত ব্যক্তিগত। অর্থাৎ ধরো তুমি প্রোগ্রামিং করতে পারো, হ্যাঁ, অথবা ধরো তুমি ভালো রোবট বানাতে পারো, ভালো পেইন্টিং করতে পারো, ছবি আঁকতে পারো, গান গাইতে পারো, এইসব তো তোমার নিজের দক্ষতা, নিজের স্কিল, এটা তোমার নিজের সম্পদ। এটা কিন্তু আর 10 জনকে বা আর অন্য কারোর জন্য এটা কিন্তু কাজে লাগবে না, তাই না? তাই এসবকে আমরা, যেটা নিজেদের স্কিল, ব্যক্তিগত দক্ষতা, এসবকে আমরা একান্ত ব্যক্তিগত সম্পদের অন্তর্ভুক্ত বলে থাকি। আচ্ছা, মালিকানার উপর ভিত্তি করে কর্মদক্ষতা কোন ধরনের সম্পদ? কর্মদক্ষতা কোন ধরনের সম্পদ মালিকানার উপর ভিত্তি করে বলো তো? জাতীয়, সামাজিক, ব্যক্তিগত, আন্তর্জাতিক, এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। ঢাকা বোর্ড আর সিলেট বোর্ডে 2024 সালে এই প্রশ্নটা এসেছিল। এটা কি, কেমন সম্পদ? এই যে একটু আগেই পড়লাম না আমরা, এটা হচ্ছে ব্যক্তিগত, সি, ব্যক্তিগত। কর্মদক্ষতা কি বলেছে? মালিকানার উপর ভিত্তি করে। মালিকানা মানে কি? এটা তোমাদেরকে একটু কনফিউজ করতে দিয়েছে। অনেক এমসিকিউ বা সিকিউ বা শর্ট কোশ্চেনে তোমরা দেখবে অনেক ওয়ার্ড ইউজ করা হয় আমাদেরকে কনফিউজড করার জন্য। কনফিউজড হওয়া যাবে না। নিজের কর্মদক্ষতা মানে কি? ধরো তুমি মাল্টিটাস্কিং করতে পারো, অনেকে আছে না মাল্টিটাস্কিং করতে পারে, একসাথে অনেকগুলো কাজ করতে পারে, অথবা অনেকে ফুল ফোকাস হয়ে কাজ করতে পারে, এসব কিন্তু কর্মদক্ষতা, এসব কিন্তু এক ধরনের স্কিল। তাহলে এটার আনসার হবে সি, ব্যক্তিগত। সিয়াম আইডিয়াল স্কুলে পড়ে, সিয়ামের স্কুলটি কোন ধরনের সম্পদ? স্কুল এটা কোন ধরনের সম্পদ? স্কুল কোন ধরনের সম্পদ হয় বলো তো? স্কুল কি সম্পদ? স্কুল কোন ধরনের সম্পদ হয়? এই যে এটা মনে হয় ভুল আসছে। সিয়ামের স্কুলটা এখানে সামাজিক বা জাতীয় সম্পদ হতে পারে। স্কুল তো আসলে ব্যক্তিগত সম্পদ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, তাই না? এটা কিন্তু একটু ভুল আসছে, এটা সামাজিক সম্পদ হবে। আচ্ছা, নদ নদী কোন ধরনের সম্পদ হয়? এটা দেখো, এটা কিন্তু সিলেট বোর্ডে 2023 সালের প্রশ্ন। সিলেট বোর্ডে 2023 সালের প্রশ্ন। তোমরা কি এখান থেকে অনেকগুলা প্রশ্ন এরকম দেখতে পারছো না যে অমুক জিনিসটা কোন ধরনের সম্পদ, অমুক এই কাজটা করলো বা অমুকের এই জিনিসটা হয়েছে, বা ধরো তুমি কথার কথা বঙ্গোপসাগরের দিকে ঘুরে আসলে, বেড়াতে গিয়েছিলে, বঙ্গোপসাগর কোন ধরনের সম্পদ? একটা সাগর হচ্ছে আন্তর্জাতিক সম্পদ, তাই না? আবার ধরো তোমাকে বলা হলো যে তুমি পৃথিবীর সবচেয়ে সুন্দর রোবট তৈরি করেছো বা সবচেয়ে ভালো মতো কাজ করে সবচেয়ে বুদ্ধিমত্তার রোবট তৈরি করেছো, এটা কোন ধরনের সম্পদ? এটা তো একটা বৈজ্ঞানিক আবিষ্কার। বৈজ্ঞানিক আবিষ্কার কি সম্পদ হয়? আন্তর্জাতিক সম্পদ হয়, তাই না? নদ নদী হচ্ছে জাতীয় সম্পদ। এইভাবে কিন্তু আমাদের আইডেন্টিফাই করতে হবে। আচ্ছা, নিচের কোনটি সমষ্টিগত সম্পদ? বাড়ি সমষ্টিগত সম্পদ না, গাড়ি সমষ্টিগত সম্পদ না, শিল্প বা নদী সমষ্টিগত সম্পদ হতে পারে। এই প্রশ্নটা 2 বছরে এসেছে। 1 বছর এসেছে ঢাকা বোর্ডে, আরেক বছর এসেছে এই যে দেখো কোন বোর্ডে এসেছে,
আরেক বছর এসেছে কুমিল্লা বোর্ডে, হ্যাঁ কুমিল্লা বোর্ডে। এটার অ্যান্সার হবে 3। নদী হচ্ছে সমষ্টিগত সম্পদ। নদী যেমন জাতীয় সম্পদ, সবাই মিলে ব্যবহার করে বলে এটা সমষ্টিগত সম্পদ। শিল্প কিন্তু সমষ্টিগত সম্পদ না, শিল্প মানুষজন ব্যক্তিগতভাবেও ব্যবহার করে। কেমন? তাহলে সি হবে নদী সমষ্টিগত সম্পদের মধ্যে। বাংলাদেশে এমন একটি সম্পদ রয়েছে যার অপব্যবহারে রাসায়নিকীকরণ সহ নানা কারণে পরিবেশ ও জীবজগতের অস্তিত্ব বিপন্ন হতে পারে। সম্পদটি হলো, বাংলাদেশে বলা হচ্ছে এমন একটা সম্পদ যার অপব্যবহারে রাসায়নিকীকরণ সহ নানা কারণে পরিবেশ ও জীবজগতের অস্তিত্ব বিপন্ন হতে পারে। আচ্ছা, এখানে রাসায়নিকীকরণ করা এটার মানে কি ভাইয়া? এটার মানে হচ্ছে ওই সম্পদটার সাথে রাসায়নিক দ্রব্য মিশিয়ে সম্পদটাকে দূষিত করে ফেলা, এবং এই কারণে পরিবেশ ও জীবজগতের অস্তিত্ব বিপন্ন হবে। এখন মাছ, এটা কি অপশন হবে বলো? মাছ তো হওয়ার কোনো চান্স নাই এখানে, তাই না? এখানে কি মাছ হবে? মাছ তো হওয়ার চান্স নেই। খনিজ হবে না, বন হতে পারে, পানি হতে পারে, কিন্তু পানির অপর নাম জীবন। বন যদি কম থাকে বা না থাকে, বা বন যদি দূষিত হয়, আমাদের থাকতে কষ্ট হবে কিন্তু বেঁচে থাকতে পারবো। কিন্তু যদি পানি দূষিত হয়, পানি যদি ঠিকঠাক না থাকে, আমরা কিন্তু বেঁচে থাকতে পারবো না। তাহলে 15 নম্বর এমসিকিউর অ্যান্সার হবে সি। এই সম্পদটা হচ্ছে পানি। অপচয় সম্পর্কে নাগরিক সচেতনতা বৃদ্ধিতে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে? কি সম্পর্কে? অপচয় সম্পর্কে। কি বাড়াতে? সচেতনতা, মানুষকে কেয়ারফুল করতে কি ভূমিকা পালন করবে? ছাত্র, রাজনৈতিক দল, ব্যবসায়ী শ্রেণী, গণমাধ্যম। এটা ইজিলি বোঝা যায়, গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তোমরা অনেকে হয়তো জেনে থাকবে যে বাংলাদেশে একটা লম্বা সময় পর্যন্ত এসিড নিক্ষেপের ঘটনা বা এসিড সন্ত্রাস ঘটে থাকতো, কিন্তু যখন বিভিন্ন টিভি চ্যানেলে, বিভিন্ন খবরের কাগজে এটা নিয়ে মানুষকে সচেতন করা শুরু হলো, টিভি চ্যানেল, খবরের কাগজ, গণমাধ্যমের মধ্যে পড়ে না, যখন সচেতন করা শুরু হয়েছে তখন কিন্তু এসিড সন্ত্রাস কমে গিয়েছে। এখন আমরা বাংলাদেশে এরকম কোনো ঘটনা দেখতেই পাই না বললেই চলে, তাই না? তাই এই যে মানুষজনকে অপচয় বা যে কোনো ধরনের নাগরিক সচেতনতা হতে পারে, এটা তো অপচয় নিয়ে, ওটা তো অপরাধ নিয়েছিল। যে কোনো নাগরিক সচেতনতা কিন্তু আমরা গণমাধ্যমের ব্যবহার করে আমরা কি করতে পারি? মানুষজনকে অ্যাওয়ার করতে পারি, সচেতন করতে পারি। আচ্ছা, এরপর সংস্থার কর্মকর্তা কর্মচারীদের যথাযথ দায়িত্ব পালনে বাধ্য করতে কোনটি প্রয়োজন? কি প্রয়োজন হতে পারে? লিখিত নীতিমালা, স্পষ্ট নীতিমালা, নিরাপত্তার ব্যবস্থা, অধিক বেতন দান। আচ্ছা, যে কোনো সংস্থা, হ্যাঁ ধরো এটা একটা অর্গানাইজেশন, হ্যাঁ এই অর্গানাইজেশনে ধরো কয়েকটা মানুষ কাজ করে। এখন এদেরকে তুমি যদি চাও যে তারা যথাযথ দায়িত্ব পালন করুক, ঠিক টাইমে অফিসে আসুক, হ্যাঁ ফাঁকিবাজি না করুক, তাহলে কি করতে হবে? লিখিত নীতিমালা থাকতে পারে, কিন্তু লিখিত নীতিমালা দিলে কি সবাই মানে? তোমাদের স্কুলেও তো অনেক কিছু লেখা, তোমরা কি সব কিছু মেনে চলো? মানো না তো, এটা হবে না। নিরাপত্তার ব্যবস্থা করলে এটা হবে না, অধিক বেতন দিলেও হবে না। স্পষ্ট নীতিমালা থাকতে হবে। অর্থাৎ নীতি মানে কি? নিয়ম। অর্থাৎ আমাদের যে নীতিমালা বা নিয়ম থাকে সেটাকে ক্লিয়ার হতে হবে যাতে সবাই মেনে চলে। কেমন? আচ্ছা, জাতীয় সম্পদ রক্ষায় নাগরিকদের করণীয় হলো সম্পদের সুষ্ঠু ব্যবহার করা, ট্রু। রাষ্ট্রের আইন মেনে চলা, ট্রু। সম্পদের অপচয় করা, না। অপচয় করলে কি জাতীয় সম্পদ রক্ষা হবে? হবে না, তাহলে এটা হবে না অ্যান্সার। এটা কিন্তু ঢাকা বোর্ডে 2015 সালে, তার মানে আজ থেকে আরো 10 বছর আগে এসেছে। হ্যাঁ, এইসব প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। অ্যান্সার হবে এ 1 ও 2। রাষ্ট্রের আইন মেনে চলা আর সম্পদের সুষ্ঠু ব্যবহার করা, প্রপার ইউজ করা। আচ্ছা, এই যে এই প্রশ্নটা কিন্তু সেই তুলনায় বেশ নতুন, তাই না? এই প্রশ্নটা কিন্তু বেশ নতুন, চট্টগ্রাম বোর্ডে 24 সালে এসেছে। যে সম্পদের উপর কি বলা হচ্ছে? সব নাগরিকের সমান অধিকার ও দাবি থাকে। কোন সম্পদের উপর সব নাগরিকের সমান অধিকার ও দাবি থাকে? ব্যক্তিগত সম্পত্তিতে থাকে না, আন্তর্জাতিকটাতে থাকে না। আন্তর্জাতিক ক্ষেত্রে হয়তো দেখা যায় যে দুইটা দেশের মধ্যে দাবি থাকে, কিন্তু সেটা তো সমান নাও হতে পারে। আবার জাতীয় সম্পদেও কিন্তু সবার সমান দাবি থাকে না। জাতীয় সম্পদে কিন্তু রেস্ট্রিক্ট করা হয় কোন সম্পদ কে ব্যবহার করতে পারবে। কিন্তু যেসবকে আমরা সমষ্টিগত সম্পদ বলি সেখানে কিন্তু সব নাগরিকের সমান অধিকার ও দাবি থাকে। তাহলে এটার আনসার হবে বি, সমষ্টিগত। আচ্ছা, কোনটি জাতীয় সম্পদ? কোনটি জাতীয় সম্পদ? এই প্রশ্নটা করে এখানে যেটা করেছে
এখানে 4টা অপশন দেওয়া। জাতীয় সম্পদ কোনটা হতে পারে? জায়নামাজ তো একজনের ব্যক্তিগত সম্পদ, এটা তো অ্যান্সার হবে না। বাড়িঘর ব্যক্তিগত সম্পদ। মসজিদ হচ্ছে সামষ্টিক সম্পদ হতে পারে। কিন্তু রেল, এটা কিন্তু আমাদের জাতীয় সম্পদ। এখন এটা হতে পারে, এই যেখানে রেল বলছে, এটা কোনো একটা রেল গাড়িও হতে পারে, তাই না? এটা কোনো একটা রেল গাড়ি হতে পারে। এটা কি রেল গাড়ি হইল আদৌ? ধরো এটা একটা রেল, হ্যাঁ এটা একটা রেলগাড়ি হতে পারে, এটা রেল লাইনটা হতে পারে, যে লাইন দিয়ে হয়তো রেলগাড়িটা চলছে, তাই না? তো এই জায়গা থেকে রেল লাইন হোক বা রেলগাড়ি হোক, এটা কি সম্পদ? এটা হচ্ছে আমাদের জাতীয় সম্পদ, কারণ জাতীয়ভাবে এটা কিন্তু রক্ষা করা আমাদের দায়িত্ব। অনেকেই আছে দেখো যে দুষ্টমি করে, মাঝে মধ্যে হয়তো এই ঘটনা আমরা পেপারেও দেখেছি, অনেক জায়গায় পড়েছি যে রেল লাইনে হয়তো তারা ইট মারে বা ট্রেন চলার সময় ইট মারে। এইভাবে কিন্তু জাতীয় সম্পদ নষ্ট হয় এবং অনেক পথচারী, বা পথচারী তো বলা ঠিক না, যারা আসলে যাতায়াত করছে অনেক লোক কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। আচ্ছা, অভাব পূরণের সম্পদ কেমন? অভাব পূরণের সম্পদ কেমন হয়, অর্থাৎ যেসব সম্পদ আমাদের অভাব পূরণ করতে পারে সেসব আসলে কেমন হয়? কেমন হতে পারে বলো তো? পার্থিব। পার্থিব মানে কি? পার্থিব মানে হচ্ছে পৃথিবী কেন্দ্রিক। এটা তো সত্য, পৃথিবী কেন্দ্রিক, কিন্তু এটা তো অ্যান্সার না। প্রয়োজন তো আছে, কিন্তু এটা তো অ্যান্সার না, অসীমও না। এই যে যে সম্পদগুলো আমাদের অভাব পূরণ করতে পারে সেসব হয় লিমিটেড। কারণ লিমিটেড যদি থাকে, একটা সম্পদ অভাব পূরণ করে, তার মানে কি সেই সম্পদের চাহিদা সবার আছে, কিন্তু সেই সম্পদটা যখন লিমিটেড থাকবে তখন কিন্তু এই সম্পদটা সবার জন্য কেন দরকার সেটা আমরা বুঝতে পারবো। কিন্তু এই সম্পদটা যদি লিমিটেড না থাকে, অনেক থাকতো, হ্যাঁ, অর্থাৎ যেটার অপ্রাচুর্য নেই, প্রাচুর্য আছে, অনেক বেশি পরিমাণে আছে, সেটাকে কিন্তু আমরা সম্পদ বলতাম না, তাই না? এই কারণে লিমিটেড হচ্ছে এই অভাব পূরণের সম্পদগুলো সীমিত। যেমন ধরো পানি কিন্তু অনেক আছে, কিন্তু ফিল্টার্ড বিশুদ্ধ পানি এটা কিন্তু সীমিত। এই কারণে কিন্তু বিশুদ্ধ পানি এখন একটা সম্পদ হয়ে উঠছে। আচ্ছা, অর্থনৈতিক কার্যাবলীর সঠিক কর্মধারা কোনটি? আচ্ছা, প্রয়োজন, ভোগ, উৎপাদন, উপযোগ। অর্থাৎ এই যে এই জিনিসটা আসলে কি হতে পারে বলো তো? এই জিনিসটা কেমন হতে পারে? মানে আমরা আসলে কি করি? আমাদের ধরো বার্গার দরকার, তার মানে এটা কি? এটা একটা প্রয়োজন না? আমাদের যে বার্গারটা দরকার এটা তো একটা প্রয়োজন। তাহলে প্রয়োজন ফার্স্টে আসবে, এখানে সম্পদ ফার্স্টে, এটা বাদ। ভোগ ফার্স্টে, এটাও বাদ, কারণ তুমি আগে ভোগ করলা, এরপর উপযোগ হলো, এরপরে প্রয়োজন হলো, এটা তো হয় না। তোমার আগে প্রয়োজন, তোমার ভাবতে হবে তোমার ক্ষুধা লেগেছে, তুমি বার্গার খাবে, ক্ষুধা লেগেছে কিছু একটা খাবে, এটা হচ্ছে প্রয়োজন, তাই না? এইভাবে আসতে হবে, সম্পদ প্রয়োজন এইভাবে যাবে না, এইভাবেও না। তাহলে প্রয়োজন ফার্স্টে, এটা একটা মিলল। আচ্ছা, এরপর আমাদের কি লাগে? প্রয়োজনের সাথে সাথে কি আমরা ভোগ করতে পারি কিছু? বা বার্গার খেতে ইচ্ছা হলো, ধরো বার্গার পৃথিবীতে তৈরি হয় নাই এখনো, হ্যাঁ, পৃথিবীর প্রথম বার্গার এখনো তৈরি হয় নাই, বা কোনো খাবার নেই, প্রয়োজন আমরা বোধ করলাম খাবার খাবার, আমরা কি করব? উপযোগ। উপযোগ মানে কি? উপযোগ মানে হচ্ছে যে যেই সম্পদটা বা যেই খাবারটা আমরা খেতে চাচ্ছি সেই খাবারটা আমরা আসলে তৈরি করতে পারছি কিনা, বা সেইটা আমাদের সে প্রয়োজন, সেই প্রয়োজন মিটাতে সক্ষম কিনা। যদি সক্ষম হয় তাহলে কি হবে? সক্ষম হলে কি হবে? সম্পদটা তৈরি হবে। সম্পদ তৈরি হওয়ার পরে সেটাকে উৎপাদন করা হবে, তারপরে আমরা সেটা ভোগ করতে পারবো। ভোগ একদম লাস্ট স্টেজে করা যাবে। তাহলে এ না, এটার অ্যান্সার হবে সি। কেমন? এই যে দেখছো, এটা কিন্তু তোমার সবগুলো মিলাতেও হবে না, এটার অ্যান্সার বের করার জন্য তুমি জাস্ট প্রথম 2টা বা 3টা অপশন দেখলে তুমি বুঝতে পারবা যে অ্যান্সার কি হতে পারে। আচ্ছা, উৎপাদন বলতে বোঝায়, উৎপাদন বলতে বোঝায় কি বলতো? উৎপাদন করার কারণে কি হয়? উৎপাদন কি করে আসলে? অভাব পূরণের বস্তু, দ্রব্য সৃষ্টি করে, হ্যাঁ, উপযোগ সৃষ্টি করে, কিন্তু এই যে উৎপাদন, উৎপাদন আসলে সম্পদের বৃদ্ধি করে। তাহলে অ্যান্সার হবে এ। এটা কিন্তু ঢাকা বোর্ডে 2023 সালে এসেছে। তোমরা যদি একটু খেয়াল করে দেখো ভাইয়া, এই চ্যাপ্টারের অনেকগুলো এমসিকিউ তোমাদের কাছে একটু কনফিউজিং লাগতে পারে, হ্যাঁ। এই যে দেখো, উৎপাদন, উৎপাদন তো দ্রব্য সৃষ্টিই করে, তাই না? উৎপাদন করলে অভাব পূরণ হয়, উৎপাদন করলে উপযোগ সৃষ্টি হয়, এটা হওয়ারই একদম চান্স নেই। কিন্তু 1, 3, 4 তিনটে তো হতে পারতো। কিন্তু উৎপাদন বলতে বোঝায়, উৎপাদন আসলে কি বোঝায়? ডিরেক্ট দ্রব্য সৃষ্টি করা, এটা তো বোঝায় না, অভাব পূরণের বস্তু না, এটা হচ্ছে সম্পদের বৃদ্ধি করা, হ্যাঁ। আচ্ছা, উৎপাদনের উপাদান কয়টা?
উৎপাদনের উপাদান কয়টা হয়? 2টা 3টা 4টা 5টা, বলো কয়টা হয়? উৎপাদনের উপাদান হয় 4টা। ওই যে পড়ছিলাম না আমরা, হ্যাঁ, ভূমি, মূলধন, শ্রম, আরেকটা কি ছিল? সংস্থা, তাই না? চেয়ার তৈরির জন্য কাঠ প্রয়োজন। উৎপাদন প্রক্রিয়ায় এই কাঠের যোগান দেয় কোনটি? এই যে চেয়ার তৈরির জন্য কাঠ প্রয়োজন, এটা আমরা কোত্থেকে পাই? ভূমি কাঠ যোগান দিবে, সংগঠন দিবে, শ্রম দিবে, না মূলধন? না, এই যে দেখছো ভুল করে ফেলছি। বেশি তাড়াহুড়া করলে এটাই হবে। আমার এখন যেটা হয়েছে তোমাদের সাথে সেটা হবে বেশি তাড়াহুড়া করলে। আচ্ছা, একটু আস্তে দেখি। চেয়ার তৈরি করার জন্য কাঠ প্রয়োজন, তাই না? কাঠ আসে গাছ থেকে, গাছ থাকে কই? ভূমিতে, তাই না? তাহলে চেয়ার তৈরি করার জন্য যদি কাঠ না থাকে তাহলে কি চেয়ার তৈরি করা সম্ভব? সম্ভব, কিন্তু সেটা আর কাঠের চেয়ার হবে না, সেটা অন্য কোনো চেয়ার হবে, তাই না? যেহেতু আমরা কাঠের চেয়ার তৈরি করব, তাহলে সেই কাঠটা খেয়াল করে দেখো, সংগঠন। কাঠ কি? কাঠ একটা উপাদান না চেয়ার তৈরি করার? তো এই যে উপাদান, এটাকে আমাকে সংগঠন দেয় না। ধরো যারা চেয়ারটা তৈরি করছে, হ্যাঁ, যারা ধরো কথার কথা চেয়ারটা তৈরি করছে, তারা হয়তো হায়েস্ট আমাকে চেয়ারটা তৈরি করে দিবে, সবই ঠিকঠাক থাকবে, তারা হয়তো আমাকে চেয়ারটা তৈরি করে দিবে। কিন্তু এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে, এই চেয়ারটা তৈরি করে দেওয়া সত্ত্বেও এটাকে শ্রম বলতে পারি, তাই না? মূলধন কোত্থেকে আসলো? চেয়ারটা তৈরি করার জন্য ধরো কাঠটা থেকে কি চেয়ার হয়ে যাবে? এটা কাটতে হবে, অনেক কিছু করতে হবে, অনেক যন্ত্রপাতি লাগবে। এটার অ্যান্সার হবে এ, ভূমি। আচ্ছা, এরপর বিভিন্ন বেকারি পণ্য উৎপাদনের ক্ষেত্রে মজুরিকে কি ধরনের রূপ বলা হয়? বিভিন্ন বেকারি পণ্য উৎপাদনের ক্ষেত্রে এই যে কিছু প্রশ্ন আমাদেরকে একটু দেখে পড়া উচিত, হ্যাঁ, খেয়াল করে দেখো। এই যে বেকারির পণ্য উৎপাদনের ক্ষেত্রে, উৎপাদন করা হলো বেকারি পণ্য, এই তখন যে মজুরি দেওয়া হয়, হ্যাঁ, ধরো আমি একটা বেকারি তৈরি করে, বেকারিতে পেস্ট্রি, কেক, অনেক কিছু তো থাকে, এখানে কাজ করি, হ্যাঁ, এই কারণে যে আমাকে মজুরি দেওয়া হয় এসব খাবার তৈরি করার জন্য। এটা কোন ধরনের, কিরকম রূপ বলো তো? এটা কি ভোগ? না। এটা কি প্রাথমিক রূপ? না, কারণ প্রাথমিক রূপে কি হয়েছে? এই যে কেক বা পেস্ট্রি তৈরি করার জন্য যা যা দরকার সেটা কিনতে হয়েছে। চূড়ান্ত রূপ কোনটা? যখন বিক্রি করে যে টাকাটা পাবে সেটা চূড়ান্ত রূপ। অর্থাৎ আমার এই যে মজুরি, সেটা হচ্ছে এখানে মাধ্যমিক রূপ। এটা চট্টগ্রাম বোর্ডের লাস্ট বছরে এসেছিল, খুবই খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ, মাধ্যমিক রূপ। কারণ আমরা কিন্তু এই যে বললাম না ভাইয়া, যে এই চ্যাপ্টারটা কিন্তু শুধু মুখস্থ করার না, এই চ্যাপ্টারটা কে কত ভালো মুখস্থ করতে পারো, মনে রাখতে পারো, ম্যাটার করে না। এই চ্যাপ্টারে ম্যাটার করে যে তুমি কত ভালো আসলে চ্যাপ্টারটা বুঝতে পেরেছো। যত ভালো বুঝতে পারবে তত ভালো অ্যান্সার করতে পারবে, কেমন? আচ্ছা, এরপর পাঠ, ব্যাগ, দৃশ্যকল্প কোনটি নির্দেশ করে? এখানে সম্ভবত একটা ছবি থাকার কথা, তাই না? কি মনে হয় তোমাদের? উৎপাদন সম্পদ, পাট থেকে ব্যাগ তৈরি হলো। পাট থেকে ব্যাগ তৈরি হওয়া কি আসলে? পাট থেকে যদি ব্যাগ তৈরি হয়, সম্পদ না, প্রয়োজন না, উপযোগ না, এটা একটা উৎপাদন, একটা জিনিস উৎপন্ন করা হয়েছে। অ্যান্সার হবে ডি। কাঠ, কাঠ থেকে চেয়ার, এই যে কাঠ থেকে চেয়ার হলো, এই জিনিসটা কি? এই জিনিসটা তো উৎপাদন। আচ্ছা, উৎপাদন প্রক্রিয়া সম্পাদনে, সম্পাদনে মানে উৎপাদন প্রক্রিয়া শেষ করতে কোন উৎপাদন লাভ বা ক্ষতির দায়িত্ব বহন করে? একটা ধরো আমি একটা কফি খেতে আমার অনেক ভালো লাগে, আমি একটা কফি শপ দিলাম। এখন কফি শপে আমি কফি বানাই, কফি বিক্রি করি, এইসবের পরে এই যে এখানে আমার লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে, এই দায়িত্বটা আসলে কার? আমরা 4টি উপাদান দেখেছি না? ভূমির কি এই দায়িত্ব? না। মূলধনের এই দায়িত্ব? না। এই দায়িত্ব কি শ্রম যে দেয় তার? না। এই দায়িত্ব কার? সংগঠনের। অর্থাৎ যে সংগঠন বা কোম্পানি বা যেই রেস্টুরেন্ট থেকে, কফি শপ থেকে এটা তৈরি করা হচ্ছে, লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে, এটা কিন্তু সংগঠনের কাছেই যাচ্ছে, তাই না? তাহলে অ্যান্সার হবে এ। এটা কিন্তু দিনাজপুর বোর্ডে 2023 সালের প্রশ্নে এসেছিল। আচ্ছা, সাইফুল অ্যান্ড সন কোম্পানি বছর শেষে 25,000 টাকায়
পানি এর মধ্যে জমি ব্যবহারের বাবদ মালিককে 5,000 টাকা দিতে হয়। ওই 5,000 টাকাকে অর্থনীতির ভাষায় কি বলে? আচ্ছা, এখানে একটু মার্ক করে দেই, তাহলে তোমাদের জন্য ইজি হবে। মুনাফা পায় কে? সংগঠনের থাকে মুনাফা। খাজনা থাকে কিসের? ভূমির। মজুরি থাকে কিসের? শ্রমের। শ্রমের মজুরি বলি না আমরা। আর সুদ থাকে কিসের? মূলধনের। আচ্ছা, এখন এখানে বলা হচ্ছে সাইফুল অ্যান্ড সন্স জমি ব্যবহারের বাবদ মালিককে 5,000 টাকা দিতে হয়। এটা তো খাজনা, তাই না? জমি কি? ভূমি, তাই না? জমির আরেক নাম কি? জমির মানে কি? ভূমি। ভূমি ব্যবহারের বাবদ 5,000 টাকা, তাহলে এটা খাজনা। এটা কিন্তু রাজশাহী বোর্ডে 2023 সালে এসেছিল। উৎপাদন প্রক্রিয়ায় উৎপাদিত উপাদানকে কি বলা হয়? উৎপাদিত প্রক্রিয়ায় উৎপাদিত উপাদানকে কি বলা হয়? এটার অ্যান্সার হচ্ছে, এই যে দেখো, একটু কনফিউজিং না? উৎপাদন প্রক্রিয়ায় যে উপাদান উৎপাদিত হয় সেটাকে আমরা আসলে কি বলি? সেটাকে আমরা বলি মূলধন। হ্যাঁ, কারণ মূলধন থেকেই উৎপন্ন হয়। আচ্ছা, উৎপাদন প্রক্রিয়ায় সুদ কে পায়? সুদ কে পায়? সংগঠন সুদ পায় না, সংগঠন মুনাফা পায়। শ্রমিক মজুরি পায়। মূলধনের মালিক সুদ পায়। ভূমির মালিক পায় খাজনা। সি, মূলধনের মালিক। উৎপাদনের ক্ষেত্রে যেসব পারিতোষিক দেওয়া হয় সেগুলো হলো খাজনা ও মজুরি, সুদ ও মুনাফা, সম্পদ ও ব্যবহার। কোনটা হবে বলো তো? এটা এখান থেকে কোনটা হবে? সম্পদ ও ব্যবহার তো এই দুটোর মধ্যে ঢুকে যায়, এটা তো হবে না তাহলে, তাই না ভাইয়া? এসব কিন্তু খুব ইজি, এটা আস্তে আস্তে বুঝলে বুঝতে পারবে। চট্টগ্রাম বোর্ডে এটা 2025 সালে এসেছিল। এটা হবে 1 ও 2, কারণ এই চারটা উপাদানকে আমরা ইউজ করতে দেখি। 1 ও 2 কোথায় আছে? এখানে। এ 1 ও 2 হবে আনসার। খাজনা ও মজুরি, সুদ ও মুনাফা, এই চারটা। আচ্ছা, এরপর কবির 3 জন বন্ধু নিয়ে একটি কোম্পানি খোলার উদ্যোগ নেয়। প্রথম বন্ধু ভূমি, দ্বিতীয় বন্ধু শ্রম, তৃতীয় বন্ধু মূলধনের দায়িত্ব নেয়। উদ্দীপকের আলোকে উৎপাদন প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা কে পালন করে? সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা কে পালন করে? প্রথম বন্ধু কি করেছে? ভূমি দিয়েছে। আচ্ছা, ভূমি দিল, কিন্তু যদি কেউ ভূমি দেওয়ার পরে শ্রম না দেয়, মূলধন না দেয়, ভূমি বা জমি তো অনেকেরই থাকতে পারে, তাই না? কিন্তু সেখানে যদি কাজ করা না হয় তাহলে কি সেটা কোনো কিছু উৎপাদন করবে? করবে না। তাহলে এই আনসার হবে না। আচ্ছা, ধরো ভূমি আছে, সবকিছু আছে, কিন্তু কেউ শ্রম দিল না, তাহলে সেখানেও কাজ হবে না। মূলধন, ধরো মূলধন আছে কিন্তু এই তিনটা নাই, বা এই তিনটা জিনিসের ভূমিকা আমরা যদি বাদ দিই তাহলে তো এটাও কাজ করে না। কিন্তু এখানে ভূমিকা রাখে আসলে সবচেয়ে বেশি কবির। কেন? কারণ কবির এই যে কোম্পানি খোলার উদ্যোগ নিয়েছে, উদ্যোগ নিলে কি হয়? একটা প্রতিষ্ঠান তৈরি হলে সম্পদ উৎপাদন করা হয়। সম্পদ উৎপাদন করা হলে এই যে উৎপাদন প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার মাধ্যমে এই যে চারটা অংশকে কিন্তু তাদের লাভের অংশ বুঝিয়ে দেওয়া যায় এবং উৎপাদন প্রক্রিয়াটা সচল থাকে। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে কে পালন করে বলো তো? কবির পালন করে। আচ্ছা, হ্যাঁ, যাক হয়েছে। কবির 3 জন বন্ধু এই যে কোম্পানি খোলার উদ্যোগ নেয়। আচ্ছা, প্রথম বন্ধু উৎপাদন প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য কোনটি লাভ করবে? প্রথম বন্ধু কি দিছে? ভূমি। ভূমি দিলে কি পাবে? খাজনা। ডিরেক্ট অ্যান্সার ভাই, এটা কিন্তু চিন্তাও করা লাগে না। এটা কতক্ষণ লাগছে? 5 সেকেন্ড লাগছে। এরকম অনেক এমসিকিউ তুমি যদি ভাইয়া চ্যাপ্টারটা বুঝতে পারো, দেখবে এই যে 25টা এমসিকিউ না, 25টা এমসিকিউ দেখা যেত 25 মিনিট লাগে না। 25টা এমসিকিউ হোক বা 30টা এমসিকিউ হোক, এসব ঠিকমতো পড়া থাকলে, এটা তো ম্যাথ না, তোমার 10 মিনিটের বেশি সময় লাগবেই না। হ্যাঁ, 10 মিনিটের বেশি সময় তোমার এখানে লাগবেই না। আচ্ছা, এরপরের প্রশ্নটা রাজশাহী বোর্ডে এসেছে 23 সালে, ঢাকা বোর্ডে এসেছে 16 সালে, আর চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে এসেছে। বর্তমানে বিশ্বে কত প্রকার অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত আছে? কয় ধরনের অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত আছে বর্তমানে পৃথিবীতে? আমরা কি বলেছিলাম? বর্তমানে পৃথিবীতে কয় ধরনের অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত আছে? 6 রকমের। আয় হায়, এরকম একটা ভুল হয়ে গেল। কয় রকমের আছে দাঁড়াও ভাবি তো। ধনতান্ত্রিক, মিশ্র অর্থনীতি, আর কি? ইসলামী অর্থনীতি আমরা কোথাও দেখি না। সমাজতান্ত্রিক হ্যাঁ, 3 রকমের।
তিন রকমের অর্থনৈতিক ব্যবস্থা চালু আছে, তাহলে ডি। হ্যাঁ বুঝলাম। আচ্ছা এখানে একটা কাজ করি, এখানে চারটা লিখে দিই। একটা হচ্ছে ধনতান্ত্রিক, আরেকটা হচ্ছে সমাজতান্ত্রিক, আরেকটা হচ্ছে মিশ্র, আরেকটা হচ্ছে কি বলতো, ইসলামী। আচ্ছা, ভোক্তার ভোগের স্বাধীনতা প্রভাবিত হয় যেটি দ্বারা, ভোক্তার ভোগের স্বাধীনতা কি দিয়ে প্রভাবিত হয়? তার পছন্দ দিয়ে সত্য, তার সে কি পছন্দ করে সেটাই নিবে, তার আয় কর্তুক এবং দরবাজারের মূল্য। আচ্ছা এখন ধরো আমি এই যে ক্যাপটা পরেছি না, এটা আমার পছন্দ, এই কারণে আমি কি করব, এই কারণে আমি এটা চাবো। এখন যদি আমি দেখি যে আমার আয় আছে ক্যাপটা কেনার, তাহলে আমি কিনতে পারবো। তখন আমি আয় আছে কিনতে পারবো, পছন্দ আছে কিনবো। তখন আবার দেখতে হবে ক্যাপটার দাম কত। ধরো আমার আয় 200 টাকা, কিন্তু ক্যাপটার দাম 300 টাকা, তাহলে কি আমি ক্যাপটা কিনতে পারবো? পারবো না। তাহলে এই তিনটা জিনিসই আমাদের লাগবে, তাহলে অ্যান্সার হবে ডি। ক্লিয়ার? আচ্ছা, শুধু ব্যক্তিগত প্রচেষ্টা দ্বারা অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হয় না। ব্যক্তিগত প্রচেষ্টায় অর্থনৈতিক কাজ পরিচালিত হয় না কোথায়? সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায়, ট্রু, এখানে ব্যক্তিগতভাবে কিছু করা যাবে না। মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় ব্যক্তিগতভাবেও হয়, আবার দেখা যায় যে কি হয়, ব্যক্তিগত ছাড়াও রাষ্ট্রীয়ভাবেও হয়ে থাকে, তাহলে এটাও অ্যান্সার। কিন্তু পুঁজিবাদী অর্থব্যবস্থায় এই ব্যাপারটা হয় না, তাহলে এটার অ্যান্সার হবে এ 1 ও 2। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় মিশ্র অর্থব্যবস্থা, এটা কিন্তু রাজশাহী বোর্ডে 2025 সালে এসেছে। আচ্ছা, উৎপাদন, বিনিয়োগ, বন্টন ও ভোগের স্বাধিকার কোন ধরনের অর্থনীতির বৈশিষ্ট্য? এখানে কি কি আছে? উৎপাদন, বিনিয়োগ, বন্টন, ভোগ, তাই না? চারটা। উৎপাদন করব, বিনিয়োগ করা, বন্টন করা মানে ভাগ করে দেওয়া, এবং ভোগ করা। হ্যাঁ, এটা কোন প্রক্রিয়াতে ঘটে? কোন অর্থনীতির বৈশিষ্ট্য এটা? পুঁজিবাদী। খুবই ইজি এটা। পুঁজিবাদী অর্থনীতির বৈশিষ্ট্য হচ্ছে এই চারটা মাধ্যমে চালিত হয়। এরপর কোন অর্থনৈতিক ব্যবস্থায় প্রত্যেক ব্যক্তি, কোন অর্থনৈতিক ব্যবস্থায় প্রত্যেক ব্যক্তি পূর্ণ স্বাধীনতা ভোগ করে? এটা হবে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায়। এটা কিন্তু সিলেট বোর্ডে 2025 সালের প্রশ্ন এসেছিল। এটা কিন্তু সিলেট বোর্ডে 2025 সালের প্রশ্ন। কেমন? আচ্ছা, এরপর কোন অর্থনৈতিক ব্যবস্থাটি সারা বিশ্বে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য? কোন অর্থনৈতিক ব্যবস্থা সারা বিশ্বে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য? এই যে চারটা যে ব্যবস্থা, সে চারটা দিয়ে দেওয়া আছে। ঢাকা বোর্ডে 2023 সালে এসেছিল। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা বেশিরভাগ বিশ্বে চলে। আচ্ছা, ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় উৎপাদনের উপাদানসমূহের মালিকানা, উৎপাদনের উপাদানসমূহের মালিকানা কার কাছে থাকে? সকলের না, সমাজের না, রাষ্ট্রের না, এটা হবে 4, ব্যক্তির হয়। আচ্ছা, কোন অর্থ ব্যবস্থায় ব্যক্তি তার আয়ের সাহায্যে ভূমির মালিকানা অর্জন করতে পারে? এখানে কোন অর্থ ব্যবস্থা বলেছে, তাই না? এখানে তো কোন ধরনের সম্পদ বলা নাই, তাহলে জাতীয় আর ব্যক্তিগত হবেই না। এই যে অনেক সময় অনেক এমসিকিউ দেখে কিন্তু তোমরা ভাইয়া বুঝতে পারবে যে এটা তো হওয়ার কোনো প্রশ্নই উঠে না, তখন আমরা ওটাকে বাদ দিয়ে দিব, ওটা আসবে না। আচ্ছা, এখানে ধনতান্ত্রিক আর সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার কথা বলা হচ্ছে, তার মধ্যে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় আয়ের সাহায্যে ভূমির মালিকানা অর্জন করা যায়, এটার অ্যান্সার হবে এ। আচ্ছা, এরপর এই প্রশ্নটা কুমিল্লা বোর্ডে এসেছে। হ্যাঁ, এই প্রশ্নটা কিন্তু কুমিল্লা বোর্ডে এসেছে 2023 সালে। আচ্ছা, জাতীয় আয়ের বড় একটা অংশ অল্প সংখ্যক গোষ্ঠী ভোগ করে, অর্থাৎ জাতীয় আয়ের একটা বড় অংশ, হ্যাঁ ধরো এই যে এটা হচ্ছে পুরো জাতীয় আয়, তার এতটুকু অংশ খুব কম মানুষ ভোগ করে, আর এতটুকু মানে অনেক বেশি অংশ, অনেক কম অংশ বেশি মানুষ মিলে ভোগ করে। এটা কই হয়? এরকম ইনকাম ইনইকুয়ালিটি বা মানুষজনের যে অর্থনৈতিক অসমতা, সেটা ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় দেখা যায়। অপশন হবে এ। আচ্ছা, উৎপাদনের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই কোন অর্থ ব্যবস্থায়? ইসলামী অর্থ ব্যবস্থায় বাধ্যবাধকতা আছে, মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় বাধ্যবাধকতা আছে, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় বাধ্যবাধকতা আছে। এটার অ্যান্সার হবে এ, ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায়। উদ্যোগ গ্রহণের স্বাধীনতা রয়েছে কোন অর্থনৈতিক ব্যবস্থায়? অর্থাৎ কেউ চাইলেই যে কোনো কিছুর
উদ্যোগ বা যে কোনো কোম্পানি বা কফি শপ তৈরি করার উদ্যোগ নিতে পারে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায়। আচ্ছা, এরপর ব্যক্তি পর্যায়ে, এটা কিন্তু ময়মনসিংহ বোর্ডের 21 সালের কোশ্চেন। ব্যক্তি পর্যায়ে কোন অর্থনৈতিক ব্যবস্থাটা বেশি গ্রহণযোগ্য? ব্যক্তি পর্যায়ে কোন অর্থনৈতিক ব্যবস্থা বেশি গ্রহণযোগ্য? ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। কারণ ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় একজন ব্যক্তি তার পূর্ণ স্বাধীনতা পায়, হ্যাঁ, যা করতে ইচ্ছা বা কোন প্রাইস কেমন রাখবে। যেমন ধরো তুমি একটা কফি শপ দিলে, আমিও একটা কফি শপ দিলাম, তাই না? এখন আমার এখানে কফির দাম ধরো কথার কথা 100 টাকা, তোমার কফির প্রাইস বেশি 150 টাকা। এখন কি হবে, তোমার কফির কোয়ালিটি ভালো, আমার কফির কোয়ালিটি খারাপ। এখন এখানে এরকম একটা অর্থনৈতিক ব্যবস্থা কিন্তু একজন কাস্টমার আসলে কোথা থেকে কফিটা কিনবে সে চুজ করতে পারে, তাই না? যার একটু টাকা কম সে হয়তো আমার থেকে নিবে, যার হয়তো একটু ভালো টেস্ট দরকার সে তোমার থেকে নিবে। আবার তোমার দেখা দেখি আমি কি করলাম, আমি ধরো কথার কথা ও 150-এ বেচে, আমি একটু বাড়িয়ে বেচি, আমি 130-এ বেচা শুরু করি, হ্যাঁ, অর্থ কিন্তু তাও কম আছে। তখন হয়তো মানুষ আমার কাছ থেকে নিবে না, কারণ তখন হয়তো অনেকে চিন্তা করবে যে আরে ভাই ওর কফি তো খেতে ভালো না, তাহলে আমি 20 টাকা বাড়িয়ে তোমার কাছ থেকে কফিটা নিই, তাই না? এই ব্যাপারগুলো ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় হয়। অনেকে যেহেতু এখানে ব্যবসা করার ব্যক্তিগতভাবে সুযোগ পায়, তাই একটা কম্পিটিটিভ, হ্যাঁ, একটা প্রতিযোগিতামূলক বাজার থাকে। আচ্ছা, কোন অর্থনৈতিক ব্যবস্থাকে মুক্তবাজার অর্থনীতি বলে? ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থাকে মুক্তবাজার অর্থনীতি বলে। এই কোশ্চেনটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এটা চট্টগ্রাম বোর্ডে, বরিশাল বোর্ডে, সিলেট বোর্ডে, লাস্ট সিলেট বোর্ডে এসেছে, এর আগে চট্টগ্রাম বোর্ড আর বরিশাল বোর্ড, অর্থাৎ দুইটা বোর্ডে এসেছে। এই প্রশ্নটা কেন গুরুত্বপূর্ণ? কারণ দেখো, মুক্তবাজার অর্থনীতি মানে কি বলা হয়, এটা যদি অ্যাকচুয়াল কথা আমরা বলি, মুক্তবাজার অর্থনীতির, মুক্তবাজার অর্থনীতিকে বলা হয় ফ্রি মার্কেট ইকোনমি, তাই না? মুক্তবাজার অর্থনীতি হচ্ছে ফ্রি মার্কেট ইকোনমি। এখন এই যে ফ্রি মার্কেট ইকোনমির কথা আমরা বলি, ফ্রি মার্কেট ইকোনমি আসলে কি কাজ করে? ফ্রি মার্কেট ইকোনমির কারণে যে কোনো দেশ বা যে কোনো প্রতিষ্ঠান যে কারো সাথে ব্যবসা বাণিজ্য করতে পারে, কেমন? এবং এই কারণে যে কোনোভাবেই একটি প্রতিষ্ঠান আরেকটি প্রতিষ্ঠানের সাথে ব্যবসা বাণিজ্য করে লাভবান হতে পারে, তাই না? আচ্ছা, এরপর কোনো অর্থনৈতিক ব্যবস্থাটিতে বৈষম্য বেশি। কোন অর্থনৈতিক ব্যবস্থায় বৈষম্য বেশি? আমরা কি বলেছি, সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় বৈষম্য সবচেয়ে কম, তাই না? কোন অর্থনৈতিক ব্যবস্থায় বৈষম্য সবচেয়ে বেশি? ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। এটা কিন্তু কুমিল্লা বোর্ডে 2025 সালে, অর্থাৎ গত বছর এসেছে। ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় বৈষম্য কেন বেশি? কারণ এই অর্থনৈতিক ব্যবস্থায় কারো আয় কম এবং কারো আয় অনেক বেশি হয়ে থাকে, এবং এই অর্থনৈতিক ব্যবস্থায় কেউ প্রপারলি, আমরা দেখি না যে আমাদের আশেপাশে ধনতান্ত্রিক যে দেশগুলো, আমাদের দেশে তো মিশ্র অর্থনীতি, অনেকেই অনেক অভাবে থাকে। এইটার কারণ হচ্ছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার সিস্টেমটা এইরকম। আচ্ছা, শ্রমিক শোষণ লক্ষ্য করা যায় কোন অর্থ ব্যবস্থায়? কোন অর্থ ব্যবস্থায় আমরা শ্রমিক শোষণ দেখি? ইসলামী না, মিশ্র না, সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় শ্রমিক শোষণ সবচেয়ে কম ঘটে, হ্যাঁ, বা হয়ই না। ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় শ্রমিক শোষণ হয়। কেন শ্রমিক শোষণ হয় ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় ভাইয়া? খেয়াল করো, আমরা 4টা পার্ট দেখি না, কি কি দেখলাম? খাজনা, সুদ, মজুরি, মুনাফা। আচ্ছা, সংগঠন যদি তোমার হয় তাহলে তোমার কি করতে হবে? ধরো তোমার সংগঠন, হ্যাঁ, তুমি হচ্ছে এখানে একটা লোক, সংগঠন তোমার। তাহলে এই যে 4টা স্টেপে যে আমরা ভাগ করি, খাজনা, সুদ বা মজুরি, এই 3টা কিন্তু তুমি দিতে বাধ্য, তাই না? এই 3টা তোমার দিতে হবে, আর মুনাফাটা তোমার কাছে থাকবে, অর্থাৎ মুনাফা বাদ। এখন যদি তুমি খাজনা না দাও, ভূমি মালিক কি করবে? ভূমি মালিক তো পাওয়ারফুল, সে তোমাকে সরিয়ে দিবে। তুমি যদি মূলধন, যার কাছ থেকে মেশিনারিজ নিয়েছো, তাকে যদি সুদ না দাও, সে কি করবে? তোমার সব সম্পত্তি বাজেয়াপ্ত করবে। কিন্তু শ্রমিক যে মজুরি পায়, তার কিন্তু এটার উপরে ডিপেন্ড করতে হয় এবং সে তোমার উপরে জোর খাটাতে পারে না। তাই যদি তুমি শ্রমিকের শোষণ করো, শ্রমিক শোষণ মানে কি? মানে তাকে ঠিকমতো বেতন না দেওয়া, টাকা না দেওয়া, তাহলে কি হবে? তাহলে এই যে শ্রমিকের যে মজুরি, এটা তোমার মুনাফায় এসে যোগ হবে না। যদি তোমার প্রতিষ্ঠান হয়, তোমার প্রতিষ্ঠানে যদি শ্রমিককে মজুরি না দাও, তখন সেটা এসে এখানে যোগ হবে না। তাহলে কার লাভ হবে? যদি এটা আসে, লাভ তো তাহলে তোমার হবে, তোমার মুনাফা আরো বেড়ে যাবে, প্লাস হয়ে যাবে, তাই না? তাই ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় এই লোভে মুনাফা বাড়ানোই, আমরা কি পড়েছি বইতে, একটা লাইন আছে না ডিরেক্ট, ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার মূল লক্ষ্য অধিক মুনাফা অর্জন। এখন মুনাফা অর্জন করার জন্য যা করা দরকার সেটাই তখন এই সংগঠনের মানুষজন করতে থাকে, কেমন? আচ্ছা, এরপর
বিশাল সাহেব একজন তরুণ শিল্প উদ্যোক্তা। তিনি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে 5 বিঘা জমি ক্রয় করে সেখানে একটা রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলেন। তিনি শ্রমিক ও কর্মচারী নিয়োগ দিয়ে উৎপাদন শুরু করেন। বিশাল সাহেবের কর্মকাণ্ড কোন অর্থব্যবস্থার সাথে মিল রয়েছে? আচ্ছা, সে তরুণ শিল্প উদ্যোক্তা, সে ব্যক্তিগতভাবে তার মনে চাইছে যে 5 বিঘা জমি কিনবে, সে কিনেছে, কেনার পর কি করেছে? রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেছে। এখন রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান কি? বাংলাদেশে কোন প্রতিষ্ঠান থেকে সবচেয়ে বেশি আমরা রপ্তানি দেখি? গার্মেন্টস, তাই না? রেডিমেড গার্মেন্টস বা আরএমজি বা তৈরি পোশাক শিল্প থেকে। এখন সে শ্রমিক আর কর্মচারীও নিয়োগ করে উৎপাদন করেছে। অর্থাৎ তার যে এই পুরো প্রক্রিয়া, এটাকে আমরা কি বলতে পারি বলতো? তার এই পুরো প্রক্রিয়ার সাথে আসলে কিসের মিল রয়েছে? তার এই পুরো প্রক্রিয়ার সাথে মিল রয়েছে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার। কারণ ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় এই যে ব্যক্তি স্বাধীনতা থাকে, যে আমার মনে হলো যে আমি একটা প্রতিষ্ঠান দিতে পারলাম। এটা চট্টগ্রাম বোর্ডে লাস্ট বছর এসেছে। এই যে তোমাদেরকে কিন্তু অনেকবার করে এরকম এক্সপ্লেইন করে করে বর্ণনা করে করে দেখানো হচ্ছে, তাই না? অনেকবারই কিন্তু তোমাদের সাথে এটা করা হচ্ছে যে তোমাদের এমসিকিউগুলো কিভাবে এসেছে, যে অমুক মানুষ এই কাজটা করলো, অমুক ঘটনা ঘটলো, এটা দিয়ে কি বুঝায়, কোন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা। তাই আমাদেরকে চ্যাপ্টারটা মুখস্থ করার থেকে বুঝে পড়তে হবে, কেমন? আচ্ছা, 52 নম্বর এমসিকিউ। 52 নম্বর এমসিকিউটা তোমরা বোর্ডে দেওয়া আছে, একটু রিডিং পড়ো। কি বলেছে দেখো। বিশাল, হ্যাঁ, ওই সেম কথাটাই বলেছে, শুধু যেটা চেঞ্জ করেছে সেটা হচ্ছে এই অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য। ভোক্তা প্রয়োজন অনুসারে যে কোনো পণ্য ক্রয় করতে পারে। মানে ভোক্তাকে, যে কাস্টমার বা যে ভোগ করে বা যে কোনো প্রোডাক্ট কিনে, সে তার ইচ্ছে মতো যে কোনো প্রোডাক্ট কিনতে পারে। উৎপাদক স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে। সম্পদ বন্টনে অসমতা দেখা দেয়। এটা কোথায় হয়? ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা না? ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় 3টাই হয়, তাহলে অ্যান্সার হবে ডি। আচ্ছা, কোনটি প্রাচীন বাংলার অর্থনৈতিক ব্যবস্থা? প্রাচীন বাংলার অর্থনৈতিক ব্যবস্থা কেমন ছিল? এটা খুবই মজার একটা প্রশ্ন আসলে। প্রাচীন বাংলার অর্থনৈতিক ব্যবস্থা কিন্তু তখন ধনতান্ত্রিক, ইসলামী, মিশ্র কিছুই ছিল না, এটা ছিল সামন্ততান্ত্রিক। সামন্ততান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় জমিদার থাকতো, আর জমিদারের আন্ডারে কে থাকতো? জমিদারের আন্ডারে প্রজারা থাকতো, তাই না? বাংলাদেশে কিন্তু অনেকটা সময় পর্যন্ত জমিদার প্রথা ছিল, তাই বাংলাদেশের অর্থনীতি তখন সামন্ততান্ত্রিক বা জমিদার কেন্দ্রিক ছিল, কেমন? আচ্ছা, এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং মজার একটা প্রশ্ন, যেটা যশোর বোর্ডে 24 সালে এসেছে। আচ্ছা, কোন অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদনের উপকরণগুলো রাষ্ট্রীয় মালিকানাধীন? কোন অর্থনৈতিক ব্যবস্থায় আমরা উৎপাদনের যে উপকরণগুলো দেখি সেসবের মালিক আসলে রাষ্ট্র হয়? ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় এটা ঘটে না, মিশ্র বা ইসলামী তো হয় না, কিন্তু এটা হয় সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায়। তখন দেখা যায় এই সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদনের যে উপাদান থাকে সেসবের মালিক ম্যাক্সিমাম সময় রাষ্ট্র থাকে। কেউ হয়তো জাস্ট এটা উৎপাদন করছে, বা সবাই হয়তো শ্রমিক হিসেবে কাজ করছে, বা তার এই যে একটা প্রোডাক্ট তৈরি করার জন্য তার যে দায়িত্ব, সেই দায়িত্বটাই কেবল পালন করছে। আচ্ছা, কোন অর্থনৈতিক ব্যবস্থায় অর্জিত মুনাফার মালিক রাষ্ট্র? এটা কিন্তু লাস্ট বছর কুমিল্লা বোর্ডে এসেছে। কোন অর্থনৈতিক ব্যবস্থায় অর্জিত মুনাফার মালিক রাষ্ট্র? ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় রাষ্ট্র কখনো মুনাফার মালিক হয় না, ব্যক্তি হয়। মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা হয়, ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা হয় না, হয় সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায়। সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় একটা উৎপাদন প্রক্রিয়া থেকে যেই দ্রব্য আসে, যেই টাকা পাওয়া যায়, যে মুনাফা হয়, এই পুরোটার মালিক হয় রাষ্ট্র, এবং রাষ্ট্র কার চাহিদা কেমন, কোন নাগরিকের কতটুক চাহিদা, সেই অনুযায়ী এটাকে ভাগ করে দেয়, কেমন? আচ্ছা, তাহলে অ্যান্সার হবে বি, এটা সমাজতান্ত্রিক। 56, কোন অর্থনৈতিক ব্যবস্থায় ব্যক্তিগত মালিকানা থাকে না? এটাও ইজি। সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় ব্যক্তিগত মালিকানা থাকে না, ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় ব্যক্তিগত মালিকানা থাকে। হ্যাঁ, মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায়
ব্যক্তিগত মালিকানা থাকে। ইসলামী অর্থনীতিও ব্যক্তিগত মালিকানা সাপোর্ট করে না সমাজতন্ত্র। তাহলে এই যে এটার অ্যান্সার হবে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায়। এই যে এইগুলাতে আবার টিক দাও, তোমরা তো দুষ্ট আছো, তোমরা বলবা যে ভাই এগুলা বলছে, সমাজতান্ত্রিক হবে কিন্তু এটার অ্যান্সার। আচ্ছা, ভোক্তার স্বাধীনতা হরণ করা হয় কোনটিতে? ভোক্তা অর্থাৎ যে কাস্টমার, হ্যাঁ, বা যার প্রোডাক্টটা দরকার, তার স্বাধীনতা হরণ মানে নষ্ট করা হয় কোনটায়? কোথায় ভোক্তার স্বাধীনতা নষ্ট হয় বলো তো? ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থাতে আমরা পড়লাম যে ভোক্তার যা দরকার সে নিতে পারে, তাহলে তো এটা অ্যান্সার হবে না। মিশ্র অর্থ ব্যবস্থা তো সেম, ভোক্তার যা দরকার সে নিতে পারে। ইসলামী অর্থ ব্যবস্থা তো সেম, কিন্তু সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় এটা আসলে লিমিটেড থাকে যে ভোক্তা কতটুকু নিতে পারবে, অর্থাৎ ভোক্তার যতটুকু প্রয়োজন সে ততটুকুই শুধু পাবে, এর থেকে বেশিও পাবে না, কমও পাবে না। তাহলে ভোক্তার এখানে কিন্তু তার স্বাধীনতা নাই। হ্যাঁ, ধরো তোমার এখন মনে হলো যে আমি আসলে এখন একটা না বরং 3টা পিৎজা অর্ডার দিব, কিন্তু তোমার হয়তো একটা পিৎজা খেলে পেট ভরে যাচ্ছে, তুমি কিন্তু সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় একটার বেশি পিৎজা অর্ডার দিতেই পারবে না, কারণ তোমার চাহিদা তো একটা পিৎজার, তাহলে তোমার স্বাধীনতা এখানে নষ্ট হচ্ছে। কিন্তু ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় তুমি 3টা না, তুমি 30টা পিৎজা অর্ডার দিতে পারবে। আচ্ছা, এরপর এক্স রাষ্ট্রের সকল অর্থনৈতিক কার্যক্রম কেন্দ্রীয় পরিকল্পনার আওতায় পরিচালিত হয়, তাই ধনী গরিব বৈষম্য কম হয়, উক্ত দেশের অর্থনৈতিক ব্যবস্থা কোনটি? আচ্ছা, কেন্দ্রীয় পরিকল্পনা মানে কি? কেন্দ্রীয় পরিকল্পনা মানে হচ্ছে খুব সিম্পলি, আমরা একটু আগে বললাম না কেন্দ্রীয় পরিকল্পনা মানে কি? কেন্দ্রীয় পরিকল্পনা মানে হচ্ছে কোনো ব্যক্তি কোনো ধরনের এই উৎপাদন প্রক্রিয়ার সাথে শ্রম দেয় কিন্তু জড়িত না, তাহলে রাষ্ট্রীয়ভাবে এটা হয়। এবং এইখানে ধনী গরিব বৈষম্য কম, এটা কোনটা? সমাজতান্ত্রিক পথায়। ধনতান্ত্রিক এটা হয় না, মিশ্র অর্থনীতি হয় না, ইসলামী অর্থনীতি হয় না। আচ্ছা, রাষ্ট্রের সকল অর্থনৈতিক কার্যক্রম কেন্দ্র পরিচালনার আওতায় পরিচালিত হয়, ওয়াই রাষ্ট্রে কোনটি পরিলক্ষিত হবে? ওয়াই রাষ্ট্রে ধনী গরিবের বৈষম্য কম হবে, ট্রু। পুঁজিপতিদের সম্পদ বৃদ্ধি পাবে, এটা হবে না। দরিদ্র শ্রেণী আরও গরিব হবে না, কারণ এটা ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য। পুঁজিপতিদের সম্পদ বৃদ্ধি পাওয়া সেম অ্যাজ, এটাও সেম। শ্রমিক শোষণ বৃদ্ধি পাবে, এটাও সেম। এই যে এই তিনটাই কিন্তু ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য, কিন্তু ধনী গরিব বৈষম্য কম হবে, এটা সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য, এবং ওয়াই রাষ্ট্রটা একটা সমাজতান্ত্রিক রাষ্ট্র। তাহলে এটার অ্যান্সার হবে এ। এটা কিন্তু সিলেট বোর্ডে 2023 সালে এসেছিল। আচ্ছা, এরপর 60 নম্বর প্রশ্ন। আল্লাহ, কত এমসিকিউ ভাই! আমি তো মনে হয় এমসিকিউ পড়াতে তোমাদেরকে টায়ার্ড হয়ে গেলাম। তোমাদের টায়ার্ড লাগার কথা না, তোমরা তো 2x স্পিডে ইউটিউবে পেলে 2x স্পিড দিয়ে ক্লাসটা দেখবে। আয় বন্টনের ক্ষেত্রে বাংলাদেশে কোন অর্থনৈতিক ব্যবস্থা লক্ষণীয়? আয় বন্টনের ক্ষেত্রে এই যে আয়কে বন্টন মানে কি? বন্টন মানে তো ভাগ করা হয়। এই ক্ষেত্রে বাংলাদেশে কোন অর্থনৈতিক ব্যবস্থা দেখা যায়? এটা দিনাজপুর বোর্ডে এসেছে 23 সালে এই প্রশ্নটাও। সমাজতান্ত্রিক, ধনতান্ত্রিক না, ইসলামী তাও না, এটা হচ্ছে মিশ্র। বাংলাদেশে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান। এটার আনসার হবে সি। মিশ্র মানে কি ভাইয়া বলো তো? মিশ্র মানে হচ্ছে যে অর্থনৈতিক ব্যবস্থায় আমরা সমাজতান্ত্রিক কিছু ব্যবস্থা প্লাস ধনতান্ত্রিক কিছু ব্যবস্থা দেখতে পারি। হ্যাঁ, ইজ ইকুয়াল টু সমাজতান্ত্রিক প্লাস ধনতান্ত্রিক ইজ ইকুয়াল টু মিশ্র। যে অর্থনৈতিক ব্যবস্থায় সমাজতান্ত্রিক এবং ধনতান্ত্রিক দুই ধরনের অ্যাপ্রোচই না হয়, সেটাকে আমরা মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বলতে পারি। আচ্ছা, সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য কোনটা? ব্যক্তি মালিকানা। সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় ব্যক্তি মালিকানা থাকে না। এটা কোথায় হয়? ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায়। ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় মানুষের ব্যক্তি মালিকানা থাকে। ভোক্তার স্বাধীনতা কই থাকে? ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায়। ভোগকারীর স্বাধীনতা কই থাকে? ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায়। কিন্তু এখানে কিন্তু ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় যোগ্যতা অনুযায়ী পারিশ্রমিক দেওয়া হয় না। কি হয়? ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় শ্রমিক বৈষম্য হয়, শ্রম বৈষম্য হয়, কিন্তু যোগ্যতা অনুযায়ী পারিশ্রমিক সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় নিশ্চিত করা হয়। এখানে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার কথা বলেছে। বৈশিষ্ট্য কোনটা? এটার আনসার হবে ডি, যোগ্যতা অনুযায়ী পারিশ্রমিক। আচ্ছা, এরপর সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য। বহু সংখ্যক ক্রেতা ও বিক্রেতা থাকা, দক্ষতার অপচয় হওয়ার সম্ভাবনা না, কারণ যে যে কাজ করবে সেই অনুযায়ী বেতন পাবে। নিজের ইচ্ছামতো দ্রব্য কেউ তৈরি করতে এখানে পারে না। এটার আনসার হবে বি, একটু আগে যেটা বললাম। সামর্থ্য অনুযায়ী মজুরি পাওয়া আর যোগ্যতা অনুযায়ী পারিশ্রমিক, দুইটা সিমিলার ওয়ার্ড না? মানে সিমিলার জিনিসই তো মিন করে, কিন্তু ওয়ার্ডটা একটু চেঞ্জ, তাই না?
এইভাবে কিন্তু আমাদেরকে পরীক্ষায় কনফিউজ করতে পারে, খেয়াল রাখতে হবে। সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, তাহলে ব্যবস্থার বৈশিষ্ট্য কি? সামর্থ্য অনুযায়ী মজুরি পাওয়া। আচ্ছা, কোন অর্থ ব্যবস্থায় বেকারত্ব থাকে না? কোন অর্থ ব্যবস্থায় বেকারত্ব থাকে না? মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা, ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা বা ইসলামী অর্থনৈতিক ব্যবস্থায় বেকারত্ব থাকতে পারে, কিন্তু সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় বেকারত্ব থাকে না। কারণ এখানে অনেক তাড়াতাড়ি বলছে, তাই না? কারণ এখানে কি হয়, একটু আগে যেটা বললাম, যোগ্যতা অনুযায়ী মানুষ পারিশ্রমিক পায়। হ্যাঁ, তাহলে এই কারণে এখানে বেকারত্ব থাকার কোনো চান্স নেই এবং এখানে কাউকে ঠকানোও হয় না। তাহলে এটার অ্যান্সার হবে সি, সমাজতান্ত্রিক। আচ্ছা, এরপর স্বাধীনতার পর আদমজী জুট মিল জাতীয়করণে নেওয়ার মাধ্যমে যে অর্থ ব্যবস্থা ফুটে উঠেছে, আদমজী জুট মিল কোথায় বলো তো? কেউ পারবা? এটা মনে হয় বইতে দেওয়া নেই। কোথায়? নারায়ণগঞ্জে না চট্টগ্রাম? দেখছো? থাক ভাই, ভুলে গেছি আমি বলবো না। আচ্ছা, মেন এখানে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে অর্থ ব্যবস্থা। যেই অর্থ ব্যবস্থা এখানে ফুটে উঠেছে, হ্যাঁ, কি করা হচ্ছে? আদমজী জুট মিল, মিল মানে কি? মিল মানে কারখানা না? একটা কারখানা কেউ যদি ব্যক্তিগতভাবে নেয়, একটা কারখানা যদি ব্যক্তিগতভাবে নেয় বা ব্যক্তিগতভাবে তৈরি করে, তাহলে সেটাকে আমরা কি বলি? তাহলে সেটাকে আমরা বলতে পারি ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, ব্যক্তিগত প্রতিষ্ঠান। কিন্তু এখানে বলা হচ্ছে যে আদমজী জুট মিল, এটা কি করা হয়েছে? আদমজী জুট মিল কিন্তু জাতীয়করণ, অর্থাৎ জাতীয়ভাবে নেওয়া হয়েছে, তাই না? আদমজী জুট মিল কিন্তু জাতীয়করণ করা হয়েছে, জাতীয়ভাবে নেওয়া। এখন যে কোনো কারখানা, মুনাফা, এসব রাষ্ট্র নিজে নিয়ন্ত্রণ করে বা কেন্দ্রীয় একটা ব্যবস্থা থাকে। কোথায় পড়েছি? সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায়। তাহলে এটার অ্যান্সার কি হবে? বি, সমাজতান্ত্রিক। আর আদমজী জুট মিল নারায়ণগঞ্জে। হ্যাঁ, আমি হুদাই কনফিউজড হয়েছিলাম, নারায়ণগঞ্জে হবে এটা। আচ্ছা, এরপর মিশ্র অর্থব্যবস্থায় দ্রব্যের দাম নির্ধারিত হয় কিভাবে? এখানে কি সরকার নির্ধারণ করে দেয় দ্রব্যের দাম? সরকার কি দ্রব্যের দাম নির্ধারণ করতে পারে? এখানে সরকার নির্ধারণ করে না। ক্রেতা বিক্রেতার প্রতিযোগিতার মাধ্যমে দ্রব্যের দাম নির্ধারিত হয় তা না। ব্যক্তির নিজস্ব চাহিদা অনুযায়ী দ্রব্যের দাম হয় না, হয় দ্রব্যের চাহিদা ও যোগানের মাধ্যমে। অর্থাৎ একটা প্রোডাক্টের ধরো চাহিদা অনেক বেশি কিন্তু যোগান কম, যোগান কম, চাহিদা বেশি, তাহলে বোঝাই যায় যে সেই প্রোডাক্টটা একটু ভ্যালুয়েবল হবে। আবার যে প্রোডাক্টটা, চিন্তা করো, যোগান বেশি, চাহিদাও বেশি, তাহলে এই প্রোডাক্টটা কিন্তু একটু কম ভ্যালুয়েবল হবে। অর্থাৎ এটার আনসার হবে সি, দ্রব্যের চাহিদা ও যোগানের মাধ্যমে মিশ্র অর্থ ব্যবস্থা দ্রব্যের দাম নির্ধারিত হয়। আচ্ছা, 66 নাম্বার এমসিকিউ। মিশ্র অর্থনীতির সকল অর্থনৈতিক কার্যাবলীর মূল বা মেইন উদ্দেশ্য কি? সর্বাধিক জনকল্যাণ সাধন। সকল, এই যে মিশ্র অর্থনীতির সকল অর্থনৈতিক কার্যাবলীর, মিশ্র অর্থনীতিতে সকল অর্থনৈতিক কার্যাবলীর মূল উদ্দেশ্য সর্বাধিক জনকল্যাণ সাধন, সর্বাধিক মুনাফা অর্জন, রাষ্ট্রের উন্নয়ন, জনগণের উন্নয়ন। এই চারটা থেকে আসলে কোনটা হতে পারে? এই চারটায় সর্বাধিক মুনাফা অর্জন তো ধনতান্ত্রিক, এটা হবে না। রাষ্ট্রের উন্নয়ন বা জনগণের উন্নয়ন মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য না, বরং তারা সর্বাধিক জনগণের কল্যাণ কিভাবে হয় সেটা সাধন করার চেষ্টা করা। অ্যান্সার হবে এ। মিশ্র অর্থ ব্যবস্থায় সম্পদের সুষ্ঠু বন্টন ঘটে, 1, 2 আয় বৈষম্য দেখা যায়, আর 3 শ্রমিক শোষণ বিদ্যমান। কোনটা হবে? সম্পদের সুষ্ঠু বন্টন তো মিশ্র অর্থ ব্যবস্থাতেও ঘটে না, তাই না? এর আগে আমরা জানলাম সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা এটা ঘটে, কিন্তু এই মিশ্র অর্থ ব্যবস্থায় আয় বৈষম্যও দেখা যায়, শ্রমিক শোষণও দেখা যায়। তাহলে এটার অ্যান্সার হবে 2 ও 3 কোথায়? এই যে বি, 2 ও 3। এটা চট্টগ্রাম বোর্ডে লাস্ট ইয়ার এসেছিল। এই যে অনেক প্রশ্ন আমরা কিন্তু পড়ে, এই যে বহুপদী যেসব, এটা কিন্তু পড়ে আমরা বুঝতে পারি। হ্যাঁ, আমাদেরকে যদি একটু গুরুত্ব দেই, আমরা যদি বইটা ভাইয়া ফাঁকিবাজি না করি, তাহলে কিন্তু আমাদের এই এমসিকিউগুলোতে সবাই একদম ফুল মার্ক পাবে। হ্যাঁ, কারোরই আটকাবে না এসএসসিতে। এসএসসির বোর্ড কোশ্চেনের এমসিকিউ কিন্তু খুব কঠিন যে হয় তা কিন্তু না। আমরা জাস্ট ফাঁকিবাজি করি বা প্রপারলি রিভিশন দেই না, তাই আমাদের ভুল হয়। আচ্ছা, মিশ্র অর্থব্যবস্থার মূল বৈশিষ্ট্য হলো সম্পদের ব্যক্তি মালিকানা, সম্পদের রাষ্ট্রীয় মালিকানা, সর্বাধিক মুনাফা অর্জন। অর্থাৎ মিশ্র অর্থব্যবস্থায় মূল বৈশিষ্ট্য কি? মিশ্র অর্থব্যবস্থায় সম্পদের ব্যক্তি মালিকানা থাকে, সম্পদের রাষ্ট্রীয় মালিকানাও থাকতে পারে, আবার সর্বাধিক মুনাফা অর্জন করতে চায় কি চায় না বলো তো?
চায় কি চায় না? এখানে যে মজার ব্যাপারটা ঘটছে, এখানে হয়তো অপশন অন্য কিছু ছিল, এটা অ্যান্সার হবে সি বা ডি, দুইটাই, কারণ দুইটা যেহেতু সেম দেওয়া। হ্যাঁ আসলে ওখানে অন্য কিছু ছিল। আচ্ছা, ইসলামী অর্থ ব্যবস্থার সকল অর্থনৈতিক কার্যাবলী কিসের ভিত্তিতে পরিচালিত হয়? ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার সকল অর্থনৈতিক কার্যাবলী কিসের ভিত্তিতে পরিচালিত হয়? বাজারের, ব্যক্তিগত, রাষ্ট্রীয়, না শরিয়া? আমরা কি বলেছি? ইসলামী অর্থ ব্যবস্থায় শরিয়া মাধ্যমে, শরিয়া মানে কোরআন ও হাদিসের মাধ্যমে যে আইন বা নিয়ম থাকে সেই অনুযায়ী কি হয়? অর্থনৈতিক কার্যাবলী পরিচালিত হয়, তাই না? আচ্ছা, ইসলামী অর্থ ব্যবস্থার উৎপাদনের লক্ষ্য কি? সুদ কারবার করা? না, সুদ ইসলামী অর্থ ব্যবস্থায় হারাম, তাই না? আচ্ছা, সকল দ্রব্য উৎপাদন? না, হালাল যে দ্রব্য শুধু হালাল দ্রব্য উৎপাদন করতে পারবে। অধিক মুনাফা অর্জনও না, হালাল দ্রব্য উৎপাদন করা হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থায় উৎপাদনের মূল লক্ষ্য। কোন অর্থনৈতিক ব্যবস্থায় ব্যক্তির নিকট বিদ্যমান সম্পদ তার একটি নির্ধারিত অংশ দরিদ্র জনগণের মধ্যে বন্টনের ব্যবস্থা রয়েছে? এই যে দরিদ্র জনগণের মাধ্যমে সম্পদের একটা নির্দিষ্ট অংশ বন্টন, এটাকে আমরা কি বলি? জাকাত, তাই না? জাকাত কোন অর্থনৈতিক ব্যবস্থায় আছে? ধনতান্ত্রিক, সমাজতান্ত্রিক বা মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা তো জাকাত নেই, এটা রয়েছে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থায়। অ্যান্সার হবে ডি, ইসলামী অর্থনৈতিক ব্যবস্থায়। জনাব কামাল একটা পোশাক শিল্পের মালিক, এই যে তিনি প্রতি বছর জাকাত দেয়, জিজ্ঞেস করছে এটা কোন ধরনের অর্থনীতি? ইসলামী অর্থনীতি। দেখছো এরকমই কিন্তু প্রশ্নগুলা, মানে খুব ইজি, তুমি পারলে দেখবে যে ইজি লাগছে, ভাল লাগবে, কিন্তু ফাঁকিবাজি করলে পারবে না, তখন স্যাড লাগবে। ইসলামিক অর্থ ব্যবস্থার কোন বৈশিষ্ট্যটি অনুসরণ করা হয়? সর্বাধিক মুনাফা অর্জন? না। শোষণবিহীন উৎপাদন প্রক্রিয়া, সামগ্রিকভাবে মুনাফা অর্জন, সীমিত বিনিয়োগ? এখান থেকে সীমিত বিনিয়োগ না, বিনিয়োগ তো কম বেশি হতে পারে, সামগ্রিকভাবে মুনাফা অর্জনও না, বরং শোষণবিহীন, কাউকে যদি শোষণ করে কষ্ট করে এই উৎপাদন করা না হয় সেটা এখানে গুরুত্ব দেওয়া হয়। কারণ তোমরা অনেকে হয়তো পড়েছো যে আমাদের হাদিসেও বলা আছে যে শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তার মজুরি তাকে দিয়ে দাও, তাই না? সেখানে তো শোষণ হওয়ার প্রশ্নই উঠে না। এই কারণে শোষণবিহীন উৎপাদন প্রক্রিয়ার প্ল্যান করা হয় ইসলামী অর্থনৈতিক ব্যবস্থায়। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের হ্যাঁ যাক, অবশেষে আমাদের এমসিকিউগুলো শেষ। এখন আমাদের কিছু কি রয়েছে বলো তো? এখন আমাদেরকে এখান থেকে কিছু কি করতে হবে? এখান থেকে কিছু সিকিউ এবং শর্ট কোশ্চেন দেখতে হবে। আগে শর্ট কোশ্চেন দেখবো, এরপর হচ্ছে সিকিউ দেখবো। ভূস্বামী কাদের বলা হতো? ভূস্বামী, এই যে একটু ভেঙে দেখো তো, ভূ মানে কি? ভূ মানে হচ্ছে জমি, জমির স্বামী কাদেরকে বলা হতো? যারা জমিদার। প্রাচীন বাংলার অর্থনীতি এখানে বলাই হচ্ছে ছিল কৃষি নির্ভর। এখানে একজন ভূস্বামী ছিল অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ এবং তার নিয়ন্ত্রণে বা তার আন্ডারেই অনেক ধরনের মানুষজন কাজ করত, যেমন কৃষক, কামার, কুমার, তাঁতি, ব্যবসায়ী, শিক্ষক, চিকিৎসক প্রভৃতি। এমনকি তার সম্পত্তির নিরাপত্তার জন্য প্রজা বা লাঠিয়াল বাহিনী থাকতো। ব্রিটিশ শাসনামলে এই ভূস্বামীদেরকেই বলা হতো জমিদার। আচ্ছা, খুবই সুন্দরভাবে লেখা বর্ণনা করে এভাবেই লিখবো তোমরা। বাংলাদেশে কখন ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা প্রাধান্য লাভ করে? এখন বাংলাদেশে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা প্রাধান্য লাভ করে কখন? আমরা এই যে জমিদার যে ছিল ওই প্রথাকে আমরা কি বলছি? জমিদাররা যখন ছিল, জমিদারের সময় বা ভূস্বামীদের সময় যে অর্থনৈতিক ব্যবস্থা ছিল সেটা ছিল সামন্ততান্ত্রিক, তাই না? একটু আগে আমরা এমসিকিউতে পড়লাম সামন্ততান্ত্রিক ছিল। এরপরে পাকিস্তান আমলে যখন জমিদার প্রথা বিলুপ্ত হয়ে যায় তখন ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা প্রাধান্য লাভ করে। আবার দেখা যায় যে পাকিস্তান আমলের শেষ দিকে ধনতান্ত্রিক ব্যবস্থা পুরোপুরি প্রাধান্য লাভ করে, কারণ প্রথম দিকে কিন্তু জমিদারিও ছিল কিছুটা। আর একটা সময় দেখা যায় যে জনগণের একটা ক্ষুদ্র অংশের হাতে দেশের অধিকাংশ মূলধন ও সম্পদ কেন্দ্রীভূত হয়। এই যে এটাও কিন্তু এক ধরনের শোষণ, এই শোষণও কিন্তু সবাই বুঝতে পেরেছিল। বাংলাদেশ কখন সমাজতন্ত্র অভিমুখী অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়? 1971 সালে মুক্তিযুদ্ধে স্বাধীনতা লাভের পর বাংলাদেশ কিন্তু সমাজতন্ত্রমুখী অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিল। তখন কিন্তু কলকারখানা ও ব্যবসা প্রতিষ্ঠানের যে মালিক, হ্যাঁ কেবল যুদ্ধ হয়েছে, এই কারণে যুদ্ধের পরেই দেখা গিয়েছে বিভিন্ন ফ্যাক্টরি বা ব্যবসা প্রতিষ্ঠানের মালিকরা দেশ ত্যাগ করেছিল। তখন এই যে প্রতিষ্ঠান, এইসব ফ্যাক্টরি ম্যানেজ করার ক্ষেত্রে
অব্যবস্থাপনা যখন দেখা যায় যে ম্যানেজ করার কেউ নাই, তখন সরকার কিন্তু এসব প্রতিষ্ঠানের দায়িত্ব নেয়, যেটা কিন্তু সমাজতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠান একটা উদ্যোগ হিসেবে বিবেচনা করা হয়। ইসলামী অর্থ ব্যবস্থা বলতে কি বোঝায়? তোমরা একটা জিনিস খেয়াল করে দেখবে ভাইয়া, বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা কি, বাংলাদেশের আগের অর্থনৈতিক ব্যবস্থা কি ছিল, বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা কিভাবে চেঞ্জ হলো, আস্তে আস্তে প্রোগ্রেস হলো, ধনতান্ত্রিক, মিশ্র, ইসলামী, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা কি, এই ধরনের কোশ্চেনগুলো আসে কিন্তু খুবই খুবই কমন শর্ট কোশ্চেনের ক্ষেত্রে। তাই একটু কষ্ট করে পড়ে মাথায় রাখতে হবে এবং বুঝতে হবে অবশ্যই কি বোঝানো হচ্ছে। এখানে বলা হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থা হলো ঐতিহ্য বা কিতাব থেকে, হ্যাঁ, ঐতিহ্য বা কিতাব থেকে মানে হচ্ছে ট্রেডিশন বা বই থেকে উৎসারিত যে ব্যবস্থা, যা পুঁজিবাদের যে কাঠামো তার মধ্যেই কাজ করে। ইসলামী অর্থ ব্যবস্থার ভিত্তি হচ্ছে পবিত্র কোরআন ও হাদিস। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন মানুষের জন্য প্রয়োজনীয় সব রকমের দ্রব্যাদি, হ্যাঁ, জীবজন্তু, পরিবেশ ও বস্তুসমূহ সৃষ্টি করেছেন, তাই না? কি করেছে? অনেক ধরনের নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। মানুষ সৃষ্টিকর্তা প্রদত্ত এইসব যে দ্রব্য সামগ্রী ও পরিবেশ প্রকৃতি, এসবকে ব্যবহার করে ধর্ম অনুমোদিতভাবে ধর্মানুমোদিতভাবে মানে ধর্মের অনুমোদন করা, ধর্ম যেভাবে আমাদেরকে বলেছে ব্যবহার করতে, সেইভাবে ব্যবহার করে অধিকতর মানে আরো বেশি সম্পদ সৃষ্টি ও ভোগ করার, এটাই হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থার বিধান। আচ্ছা, এই যে ইসলামী অর্থ ব্যবস্থায় সম্পদ বন্টন সম্পর্কে লেখো। ইসলামী অর্থ ব্যবস্থায় কি হয়? ইসলামী শরীয়ত মেনে চলা হয়, শরিয়া আইন, যেখানে কিনা কুরআন, সুন্নাহ, হাদিসের আলোকেই অর্থনৈতিক কার্যাবলী পরিচালিত হয়। ইসলামী অর্থনীতির মূল লক্ষ্য এবং উদ্দেশ্য বলা হচ্ছে শোষণমুক্ত ন্যায়ভিত্তিক অর্থ ব্যবস্থা গড়ে তোলা, যাতে আমরা সুদ কঠোরভাবে নিষেধ, আর ইসলামী অর্থ ব্যবস্থা কিন্তু হালাল দ্রব্য, অর্থাৎ ধর্মে বা আমাদের পবিত্র কোরআন বা হাদিসে যেসব বস্তুকে হালাল বলা হয়েছে সেই সব পণ্যই কিন্তু উৎপাদন করা যাবে। ইসলামী অর্থ ব্যবস্থা সম্পদের ব্যক্তি মালিকানা স্বীকৃত, তবে জাকাতের মাধ্যমে, জাকাত দেওয়ার মাধ্যমে সম্পদের যাতে একটা সুষম বন্টন হয় সেটা নিশ্চিত করা হয়েছে। মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা কাকে বলা হয়? ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থনীতির কিছু কিছু বৈশিষ্ট্যের সমন্বয়ে গড়ে ওঠা ব্যবস্থাকে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বলে। এটা হচ্ছে এক লাইনের সংজ্ঞা যে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা কি। এটা যদি জ্ঞানমূলকে আসে তাহলে আমরা ডিরেক্ট লিখবো যে একটা লাইন, যে ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার কিছু কিছু বৈশিষ্ট্যের সমন্বয়ে গড়ে ওঠা ব্যবস্থাই মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। আর মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় দ্রব্য উৎপাদন, বিনিয়োগ, ভোগের ক্ষেত্রে যেমন ব্যক্তির মালিকানা স্বীকৃত, তেমনি সরকারি উদ্যোগে উৎপাদন ও বিনিয়োগের ব্যবস্থাও রয়েছে। অর্থনীতির কোনো কোনো খাত বা খাতের অংশ বিশেষ সরকারি নিয়ন্ত্রণে পরিচালিত হয়। এই যে বাংলাদেশে কিন্তু একটা সময় পর্যন্ত পাট শিল্পের জাতীয়করণ নিয়ে কাজ করা হচ্ছিল, এটা তোমরা অনেকে না জানলে সার্চ দিয়ে দেখতে পারো। এটাও কিন্তু এক ধরনের মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার অংশ, তাই না? আচ্ছা আচ্ছা, কোন অর্থ ব্যবস্থার কারণে কেউ বেকার থাকে না? কোন অর্থ ব্যবস্থার কারণে কেউ বেকার থাকে না? দেখো এখানে কি বলা হচ্ছে, কোন অর্থ ব্যবস্থা কেউ বেকার থাকে না আমরা পড়েছিলাম এমসিকিউ থেকে। বলতো সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় আমরা কি দেখি যে কেউ বেকার থাকে না। সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় বলা হচ্ছে যে রাষ্ট্র প্রত্যেকের সামর্থ্য ও যোগ্যতা অনুযায়ী কাজের ব্যবস্থা করে দেয়, অর্থাৎ যার যে সামর্থ্য যোগ্যতা এবং যে যে কাজটা পারে সেইভাবে করতে পারে। সকলের আয় সমান হয় না, কিন্তু সে যতটুকু উৎপাদন করে এবং তার অবদান কতটুক, তার কন্ট্রিবিউশন কতটুক, সে অনুযায়ী কিন্তু তাকে তার প্রাপ্য আয় থেকে বঞ্চিত করা হয় না। কারণ এখানে শ্রমিকের মজুরি প্রদানের মূলনীতি হচ্ছে প্রত্যেকে তার যোগ্যতা অনুযায়ী কাজ পাবে এবং কাজ অনুযায়ী পারিশ্রমিক পাবে, তাই কেউ বেকার থাকবে না। অর্থাৎ সবাই তার যে স্কিল আছে সে অনুযায়ী কিছু না কিছু কাজ করবে। সম্পদের অপচয় অপেক্ষাকৃত কম কোন অর্থ ব্যবস্থায়? কোন অর্থ ব্যবস্থায় সম্পদের অপচয় কম হয়? সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। কারণ এখানে দেখা যায় সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় জনগণ তার প্রয়োজন অনুযায়ী, হ্যাঁ, বাড়তি না। এই যে দেখলাম না যে একটা পিজাই তুমি নিতে পারবে, কেন? কারণ তোমার তো একটা পিজা দরকার, তোমার তো 30টা পিজা দরকার নেই। এই কারণে দেখা যাবে যে তোমার প্রয়োজন অনুযায়ী তোমাকে উৎপাদন করা, বন্টন মানে ভাগ করে দেওয়া ও ভোগের কার্যক্রম সম্পন্ন করা হবে। তাই সকল অর্থনৈতিক কার্যক্রম একটা কেন্দ্রীয় অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে পরিচালনা করা হয়। তাই এই অর্থ ব্যবস্থায় সম্পদের অপচয় কম হয় আর মোট জাতীয় উৎপাদনও ক্রমান্বয়ে বৃদ্ধি পায়। এই যে আমাদের একটা বড় অংশ বা বড় সম্পদ যে নষ্ট হয়, এটা যদি নষ্ট না হতো, দেখো একটা সম্পদ নষ্ট কিন্তু খুব ভ্যালুয়েবল, তাই না? ধরো আমরা একটা খাবার নষ্ট করি, এই খাবারটা কত প্রসেসে তৈরি হয়েছে না? একটা খাবার
কোনো একটা জমি থেকে সে ফসল এসেছে, ফসল থেকে সেই জিনিসটাকে প্যাকেট করা হয়েছে, সেই খাবারটা তৈরি করা হয়েছে। অর্থাৎ কেউ একজন এই খাবারটা তৈরি করার পিছনে শুধু একটা না, কয়েকটা মানুষ, খাবারটা যে তৈরি হয়ে তোমার টেবিলের সামনে আসছে, কয়েকটা মানুষ এই জন্য কষ্ট করেছে, কাজ করেছে, তাই না? তাই খাবার কখনো নষ্ট করা উচিত না, বা সম্পদের অপচয় ইন জেনারেলি করা উচিত না। ইসলামেও কিন্তু অপচয় করাকে খারাপভাবে দেখা হয়, তাই না? আচ্ছা, ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় উৎপাদনের উপাদানসমূহের মালিকানা কীরকম? ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় উৎপাদনের যে উপাদানসমূহ, এটার মালিকানা 4 রকমের, 4টা ভাগ করা: ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। পড়ছি না আমরা? এসব হচ্ছে ব্যক্তির মালিকানাধীন। আমরা এখানে কি দেখি যে ব্যক্তি তার সম্পদ আয়ের সাহায্যে ভূমির মালিকানা অর্জন করে, শ্রমিককে নিয়োগ দেয়, মূলধন বা পুঁজি গঠন করে। আবার এই যে এসব কাজ করার ক্ষেত্রে কিন্তু ধরো তোমার ব্যবসা প্রতিষ্ঠান, তোমার কফি শপ, সেই ক্ষেত্রে কি হবে? তুমি ডিসাইড করবে যে তুমি কি করতে চাও। কেমন? ভোগ বলতে কি বোঝায়? মানুষের অভাব পূরণের জন্য কোনো দ্রব্যের উপযোগিতা ব্যবহার করার প্রক্রিয়াকে ভোগ বলে। এটা হচ্ছে এক লাইনের সংজ্ঞা যদি জ্ঞানমূলকে আসে। কিন্তু যদি বড় প্রশ্ন হয়, একটু যদি আমাদের অনুধাবনে আসে বা শর্ট কোশ্চেনে আসে, তাহলে কিন্তু আমাদেরকে একটু বড় করে লিখতে হবে, তাই না? আমরা তখন কি লিখবো? যে খাদ্য দ্বারা মানুষ ক্ষুধা মেটায়, অর্থাৎ খাদ্য বস্তু মানুষজন কি করে? ভোগ করে। কিন্তু কোনো কারণে খাদ্যবস্তু নষ্ট হলে তা ভোগ হবে না, কেবল মানুষেরও অভাব পূরণের জন্য ব্যবহার করা হলে তা ভোগ হবে। অর্থাৎ যে জিনিসটা মানুষের অভাব পূরণ করে তার কোনো একটা অভাব মেটায়, সেটাকে আমরা ভোগ বলবো। কেমন? মুক্তবাজার অর্থনীতি, ওই যে ফ্রি মার্কেট ইকোনমি, এটা বলতে আসলে কি বোঝায়? এটার কিন্তু একটা প্রপার ব্যাখ্যা এখানে দেওয়া আছে, যে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থাকে মুক্তবাজার অর্থনীতি বলা হয়। এই অর্থনৈতিক ব্যবস্থায় দ্রব্য কতটুকু উৎপাদন করা হবে, কিভাবে বন্টন মানে ভাগ করা হবে, ভোগ করা হবে, সবটাই কিন্তু বাজারে সেই দ্রব্যটার, সেই বস্তুটার চাহিদা কতটুক এবং সেটার যোগান কতটুক, সেটা কতটুক পাওয়া যাচ্ছে, এই পারস্পরিক ক্রিয়া বিক্রিয়া দ্বারা পরিচালিত হয়। এই যে এই ব্যাপারটা, ধরো আইফোনের ক্ষেত্রেও, হ্যাঁ আইফোন তো একটা দ্রব্য, এই দ্রব্যের চাহিদা কেমন, এটা কতটুক যোগান, সেই অনুযায়ী কিন্তু এটাকে উৎপাদন করা হয়, সবাইকে দেওয়া হয়, সবাই ভোগ করতে পারে, তাই না? মুক্তবাজার অর্থ ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সম্পদের ব্যক্তি মালিকানা এবং উৎপাদন ও ভোগের ক্ষেত্রে ব্যক্তির সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা। অর্থাৎ এক ব্যক্তি মালিকানা আর উৎপাদন কতটুকু করব, কম না বেশি, ভোগ কতটুকু করতে চাই, কম না বেশি, এই ক্ষেত্রে কিন্তু ব্যক্তির স্বাধীনতা আছে, সে তার নিজের ইচ্ছা মতো চুজ করতে পারবে। এই কারণেই কিন্তু অপচয়টা হয়, তাই না? এইসব ক্ষেত্রে সরকারের হস্তক্ষেপ নেই বললেই চলে। আচ্ছা, এটাই হচ্ছে মুক্তবাজার অর্থনীতি। অপ্রাচুর্য ধারণাটি ব্যাখ্যা করো। এটাও কিন্তু সম্পদের ধারণার মধ্যে অন্যতম। অপ্রাচুর্য বলতে চাহিদার তুলনায় প্রাচুর্য। প্রাচুর্য কোত্থেকে এসেছে? প্রাচুর্য মানে কি? প্রচুর। যে জিনিসটা প্রচুর সেই জিনিসটার প্রাচুর্য আছে, যে জিনিসটা প্রচুর না, কম, সেটা অপ্রাচুর্য, তাই না? অপ্রাচুর্য বলতে এখানে বোঝানো হচ্ছে চাহিদার তুলনায় যোগানের সীমাবদ্ধতা। অর্থাৎ চাহিদার তুলনায় কোনো কিছু কম থাকলে সেটাকে আমরা বলি অপ্রাচুর্য। কোনো দ্রব্য বা সেবার চাহিদার তুলনায় যোগান বা সরবরাহের পরিমাণ যদি কম হয়, তাহলে দ্রব্যটির অপ্রাচুর্য দেখা দেয়। যেমন খাবার, যে কোনো দেশে যে কোনো সময় খাদ্যের সরবরাহের চাহিদার তুলনায় কম, তাই কি করতে হয়? খাবার তো লিমিটেড, তাই না? এই কারণে খাবার কেনার জন্য আমাদেরকে দাম পরিশোধ করতে হয়। খাবার যদি অনেক 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 বেশি থাকতো, হ্যাঁ ছড়িয়ে ছিটিয়ে আছে, তাহলে কিন্তু আমরা কি করতাম? আমরা সবাই জাস্ট নিয়ে নিয়ে খেতাম, আমাদেরকে আর দাম পরিশোধ করতে হতো না, তাই না? আবার প্রকৃতিতে প্রয়োজনের তুলনায় অফুরন্ত কি আছে? বাতাস আছে, আমরা অক্সিজেন নেই, এই কারণে কিন্তু আমাদেরকে দাম দিতে হয় না, কারণ অক্সিজেন তো অফুরন্ত, তাই না? তাই আমাদেরকে এর জন্য কোনো দাম দিতে হয় না, অর্থাৎ বাতাসের অপ্রাচুর্য নেই। আচ্ছা, সম্পদকে কয়টা শ্রেণীতে বিন্যস্ত করা যায়? 5টা শ্রেণীতে সম্পদকে ভাগ করা যায়। একটা ব্যক্তিগত সম্পদ, একটা একান্ত ব্যক্তিগত সম্পদ। ব্যক্তিগত আর একান্ত ব্যক্তিগত সম্পদের মধ্যে পার্থক্য কি সেটা তো তোমরা পারো, তাই না? দেখানোই হয়েছে একটু আগে। সমষ্টিগত সম্পদ, জাতীয় সম্পদ, আন্তর্জাতিক সম্পদ, এই যে 5 ধরনের সম্পদ। সমষ্টিগত সম্পদ কি? সমষ্টিগত সম্পদ হচ্ছে যেই সম্পদ সমাজের সকলে সম্মিলিতভাবে, সমষ্টি মানে কি? কয়েকটা মানুষ বা কয়েকটা জিনিস একসাথে রাখা হলে সেটাকে সমষ্টি বলে না? অর্থাৎ সবাই মিলে যেসব সম্পদ ভোগ করে সেই সবই হচ্ছে সমষ্টিগত সম্পদ। সমষ্টিগত সম্পদের উপর সব নাগরিকের সমান অধিকার থাকে এবং সেই সবের প্রতি সবারই সমান দায়িত্ব রয়েছে। হ্যাঁ, বইতে কিন্তু ভাইয়া সমষ্টিগত সম্পদ কি কি, জাতীয় সম্পদ কি কি, ব্যক্তিগত সম্পদ কি কি, এটা উল্লেখ করা আছে। রাস্তাঘাট, রেলপথ, বাঁধ, পার্ক, সরকারি হাসপাতাল, স্কুল, এসব কিন্তু সমষ্টিগত সম্পদ। আর রাষ্ট্রের মালিকানাধীন সকল প্রাকৃতিক সম্পদ,
হ্যাঁ, যেমন বনাঞ্চল, খনিজ সম্পদ, নদ নদী এইসব কিন্তু সমষ্টিগত সম্পদের অন্তর্গত। অর্থাৎ আমরা কি বুঝলাম, সব সমষ্টিগত সম্পদই জাতীয় সম্পদ না, কিন্তু সব রাষ্ট্রের সম্পদ বা জাতীয় সম্পদগুলোই কিন্তু অলমোস্ট সমষ্টিগত সম্পদ আমরা বলতে পারি, তাই না? জাতীয় সম্পদ বলতে কি বোঝায়? রাষ্ট্রের সকল নাগরিকের, এই যে খুবই ইজি, জাতীয় সম্পদের ভেতরে আন্তর্জাতিকভাবে হ্যাঁ নাগরিকের ব্যক্তিগত, একান্ত ব্যক্তিগত এবং সমষ্টিগত সব সম্পদ ঢোকে। কিভাবে? ধরো তুমি ব্যক্তিগত তোমার যে গাড়িটা, হ্যাঁ এই কারণে কিন্তু রাষ্ট্র ট্যাক্স দেয়, অর্থাৎ সেটা কিন্তু রাষ্ট্রের কাছে একটা সম্পদ। আবার তোমার একান্ত ব্যক্তিগত সম্পদ, যে ধরো তুমি অন্য মানুষের থেকে অনেক বেশি খাটতে পারো, অনেক পরিশ্রম করতে পারো, হার্ড ওয়ার্কিং তুমি, তাহলে কি হবে, যে তুমি হার্ড ওয়ার্ক করে বেশি জিনিস উৎপাদন করো বা বেশি কাজ করো, এইটাও কিন্তু দেশকে কন্ট্রিবিউট করে, তাহলে এটাও একটা সম্পদ, তাই না? ব্যক্তিগত, একান্ত ব্যক্তিগত এবং সমাজের সমষ্টিগত সম্পদকে একত্রে বলা হয় জাতীয় সম্পদ। কোনো জাতির নাগরিকদের গুণবাচক বৈশিষ্ট্য যেমন কর্মদক্ষতা, উদ্ভাবনী শক্তি, প্রযুক্তিগত জ্ঞান এইসবও কিন্তু দেশকে সাহায্য করে, তাই এইসবও জাতীয় সম্পদের মধ্যে পড়ে। এছাড়া পৃথিবীতে প্রকৃতি প্রদত্ত এবং মানুষের সৃষ্টি করা যত ধরনের সম্পদ রয়েছে সবগুলোই কিন্তু জাতীয় সম্পদের অন্তর্গত। এখন এতটুকু পর্যন্ত আমরা সম্পদকে এটা বুঝলাম, তাই না? এখন উৎপাদনের উপাদানগুলো সম্পর্কে ধারণা, উৎপাদনের উপাদান কয়টা পড়েছি আমরা? 4টা না? 4টা কি কি? ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। আমরা জাস্ট এখানে কোনটা কিভাবে কাজ করে সেটা লিখবো। যেমন অর্থনীতিতে আমরা ভূমি বলতে প্রাকৃতিক সম্পদ, এটা হতে পারে জমি, জমির উপরের অংশ, জমির ভেতরের অংশ, জমিতে থাকা নদীও হতে পারে। হ্যাঁ, ধরো তুমি একটা নদীতে মাছ চাষ করো, সেটাও কিন্তু ভূমির মধ্যেই পড়বে, তাই না? শ্রম বলতে বোঝায় কাজে ব্যবহারযোগ্য মানুষের যে শারীরিক ও মানসিক কর্মক্ষমতা, সেটা হচ্ছে শ্রম। আর মূলধন হলো সেই ধরনের সম্পদ যা সরাসরি ভোগ করা হয় না, কিন্তু কাজে লাগানোর কারণে অধিকতর মানে হচ্ছে আরো বেশি, অধিক মানে তো বেশি, আরো বেশি উৎপাদন করা যায়। তাই আর ভূমি, শ্রম ও মূলধনের সমন্বিত করে উৎপাদন কার্য পরিচালনা ও সম্পাদন করাকে বলা হয় সংগঠন। অর্থাৎ এই যে উৎপাদনের উপাদান, 4টি উপাদান আমরা জানি, এই 4টি উপাদানের শর্টে একটা বর্ণনা দেওয়া হয়েছে, এইটাই। উপযোগ বলতে কি বোঝায়? উপযোগ হচ্ছে কোনো দ্রব্য কর্তৃক মানুষের যদি অভাব পূরণের ক্ষমতা বা কোনো দ্রব্যের যদি অভাব পূরণের ক্ষমতা থাকে সেটাকে উপযোগ বলে। যেমন মানুষের বস্ত্র বা কাপড়ের প্রয়োজন বা অভাব আছে, শার্ট, প্যান্ট, শাড়ি এইসব দ্রব্যের অভাব পূরণের ক্ষমতা আছে। অর্থাৎ এই যে ক্ষমতা, যেসব দ্রব্যের হ্যাঁ এই যে অভাব পূরণের ক্ষমতা, এটাই হচ্ছে উপযোগ। এক লাইনে যদি বলি, অভাব পূরণের ক্ষমতাই হচ্ছে, এই যে দেখো অভাব পূরণের ক্ষমতাকেই বোঝায় উপযোগ বলতে। অর্থাৎ অর্থনীতিতে উপযোগ বলতে কোনো দ্রব্য কর্তৃক অভাব পূরণের ক্ষমতাকে বোঝায়। মূলধন কি? উৎপাদিত যে উপাদান সেটাকে আমরা বলি মূলধন। মূলধন হলো সেই ধরনের সম্পদ যা সরাসরি ভোগ করা হয় না, কিন্তু কাজে লাগিয়ে আরো অনেক বেশি উৎপাদন করা হয়। যেমন যন্ত্রপাতি, কলকারখানা, উৎপাদন কাজে ব্যবহৃত ভবন, অর্থ ইত্যাদি মূলধন হিসেবে স্বীকৃত। অর্থাৎ যে যন্ত্রপাতি ব্যবহার করে, ধরো আমাদের একটা কফি শপের জন্য কফি মেশিন দরকার, এই যে যন্ত্রটা, এই মেশিনটা, এটাও কিন্তু মূলধনের মধ্যে পড়ে। ক্লিয়ার? জাতীয় সম্পদ সংরক্ষণ করা প্রয়োজন কেন? জাতীয় সম্পদ কিন্তু সবার সম্পদ, তাই না? রাষ্ট্রের জনগণের সার্বিক উন্নয়ন ও কল্যাণের জন্য এই জাতীয় সম্পদ ব্যবহার করা হয়। একটা নদী থাকলে, একটা বন থাকলে বা যে কোনো জাতীয় সম্পদ কিন্তু আসলে সবাই ব্যবহার করতে পারে, সবারই কাজে লাগে। আবার কি হয়, একটা দেশের সব নাগরিকের কিন্তু ব্যক্তিগত সম্পদ ও সমষ্টিগত সম্পদকে একত্রে জাতীয় সম্পদ বলা হয়। এখন জাতীয় সম্পদ সবার কাজে লাগে, কারণে একে সংরক্ষণ করা দরকার। সেকেন্ড, সমষ্টিগত সম্পদ কিন্তু একটা এলাকার, হ্যাঁ ধরো তোমাদের এলাকায় যে স্কুলটা যদি ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, অনেকে হয়তো সেখানে পড়তে পারবে না, এটা দরকার। আবার ব্যক্তিগত সম্পদ, ধরো কথার কথা তোমার যে তোমার বাড়িটা ধরো হুট করে ভেঙে গেল বা আগুন লাগলো, কোনো দুর্ঘটনা ঘটলো, এক্ষেত্রে কিন্তু তুমি ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হলে, তাই না? তাই এই যে সম্পদ, এইসবকে তো একত্রে আবার জাতীয় সম্পদ বলে। তাই যে কোনো ধরনের জাতীয় সম্পদকে আমাদের সংরক্ষণ করতে হবে। রাষ্ট্র, সমাজ ও নাগরিকের নিজ স্বার্থে জাতীয় সম্পদ সংরক্ষণ করা প্রয়োজন। ব্যক্তিগত সম্পদ সংরক্ষণ বলতে কি বোঝানো হয়? ব্যক্তি সাধারণত, এই যে ব্যক্তিগত অর্থাৎ নিজের সম্পদ সংরক্ষণ বলতে কি বোঝায়? ব্যক্তি তো এমনিতেও, এই যে একটা জিনিস এখানে বোঝা দরকার যে জাতীয় সম্পদ এবং ব্যক্তিগত সম্পদের একটা পার্থক্য আছে। ব্যক্তিগত সম্পদগুলো জাতীয় সম্পদ হয়, কিন্তু পার্থক্যটা হচ্ছে, ধরো তোমার একটা গাড়ি আছে, গাড়ি বলতে ধরো খেলনা গাড়ি আছে, হ্যাঁ, বা ধরো উনো কার্ডগুলো আছে, বা পোকেমন কার্ড আছে, বা ধরো কথার কথা তোমার যে পাবজি আইডিটা আছে বা রোবলক্সের আইডিটা আছে, তুমি নিজে চেষ্টা করবে সেটা সংরক্ষণ করতে, কারণ সেটা তোমার ব্যক্তিগত সম্পদ, তাই না? কিন্তু
তুমি কিন্তু হতেই পারে যে জাতীয় সম্পদগুলো নষ্ট করো, সেসব নিয়ে তুমি কেয়ারফুল না। কারণ এই যে ব্যক্তিগত সম্পদে নিজের অ্যাটাচমেন্ট, ইমোশন কাজ করে, নিজের মায়া কাজ করে, এই কারণে এখানে কিন্তু তাই বলা হচ্ছে যে ব্যক্তি নিজের সম্পদ, হ্যাঁ, অর্থ সম্পদ, ভূসম্পত্তি, স্বর্ণরূপা, অলংকার, কলকারখানা, যানবাহন, এসব কিন্তু নিজের স্বার্থেই যত্নের সাথে রক্ষা করে। শুধু তাই না, এসবের উন্নয়ন ও বৃদ্ধি করতেও তৎপর থাকে। ব্যক্তি সাধারণত তার নিজস্ব সম্পদ অযথা ব্যয় বা অপচয় রোধ করতে এগুলোর তত্ত্বাবধান করে। আর কোনো দ্রব্য, বস্তু, প্রতিষ্ঠান, সম্পত্তি বিশেষ যত্নের সাথে রক্ষা করাকে বলা হয় সংরক্ষণ। অর্থাৎ এই যে ব্যক্তিগত সম্পদের কথা বলা হচ্ছে, ফার্স্টে আমরা এই আইডিয়া দিব ব্যক্তিগত সম্পদ কি, সেকেন্ড ব্যক্তিগত সম্পদ আসলে কেন মানুষ এমনিতে নিজের স্বার্থের জন্য সংরক্ষণ করে, এবং লাস্টে সংরক্ষণ জিনিসটা দিয়ে কি বোঝায় এটা বলে কিন্তু এই যে প্রশ্নটা এটা শেষ করা হয়েছে। অর্থনৈতিক ব্যবস্থা বলতে কি বোঝায়, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। হ্যাঁ, একদম চ্যাপ্টারের ফার্স্টে রয়েছে। যদি কখনো জ্ঞানমূলকে আসে তাহলে এই যে ব্র্যাকেট দেওয়া এতটুকু লিখলেই হবে যে ব্যবস্থা বা কাঠামোর আওতায় উৎপাদনের উপাদানসমূহের মালিকানা নির্ধারিত হয়। দেখো, তিনটা কাজই হয়েছে। উপাদানসমূহের মালিকানা, অর্থাৎ উৎপাদিত যে উপাদান সেটার মালিক কে হবে, যেই মাধ্যমে আমরা এটা সেট করি। আর উৎপাদন প্রক্রিয়া, উৎপাদিত সম্পদের বন্টন ও ভোগ প্রক্রিয়া সম্পাদিত হয়, অর্থাৎ আরো তিনটা কাজ হয়। উৎপাদন প্রক্রিয়া, এই যে উৎপাদিত যে সম্পদ সেটা ভাগ করে দেওয়া, এবং ভোগ করা, আমরা কিভাবে ভোগ করছি সেটাকেই বলা হয় অর্থনৈতিক ব্যবস্থা। মোট উৎপাদিত সম্পদের অর্থমূল্য কিভাবে উৎপাদনের উপাদানগুলোর মধ্যে বন্টন করা হয় তা নির্ভর করে দেশের অর্থনৈতিক ব্যবস্থার উপর। দেশের অর্থনৈতিক ব্যবস্থা কি সেটার উপরে কিন্তু এগুলো ভাগ করা হবে কিভাবে তা নির্ভর করে। এই ব্যবস্থা জনগণের অর্থনৈতিক কার্যাবলী এবং অর্থনীতি বিষয়ক প্রাতিষ্ঠানিক ও আইনগত কাঠামোর সমন্বয়ে গড়ে ওঠে। ক্লিয়ার? এটা কিন্তু খুবই ইজি, হ্যাঁ, বইতে দেওয়া আছে, একদম ইজি পিজি। কয়েকটা যে সৃজনশীল বাকি আমাদের, তাহলে পড়তে পড়তে এই চ্যাপ্টারের এমসিকিউ বেশ অনেকগুলোই আমরা দেখেছি শেষ, শর্ট কোশ্চেন শেষ, এখন জাস্ট কিছু সৃজনশীল বাকি, তাই না? সৃজনশীলটা অনেকক্ষণ ধরে বের করে রাখা যায়, তোমরা রিডিং করতে পারো। রিডিং করে সৃজনশীলটা দেখো, এটা কিন্তু লাস্ট বছরই যশোর বোর্ডে এসেছে যে বিদেশি নাগরিক মিস্টার ক বাংলাদেশের কর্ণফুলী কাগজ কল পরিদর্শন করতে এসেছিল, মানে দেখতে এসেছিল। আচ্ছা, সে জানলো যে এটা একটা সরকারি প্রতিষ্ঠান, কর্ণফুলী কাগজ কল সরকারি প্রতিষ্ঠান, পাশাপাশি বেশ কিছু বেসরকারি কাগজ কলও আছে, কিন্তু তার নিজের দেশে ব্যক্তি মালিকানায় কোনো প্রতিষ্ঠান নেই। আচ্ছা, এই যে বিদেশের নাগরিক ক দিয়ে ধরো কি ধরা যায়, ক দিয়ে কারো সাথে না বলো, ধরো এটা ব্রাজিলের প্লেয়ার কাকা, হ্যাঁ, কাকা এসেছে, কাকা এসে দেখলো যে কাগজ কল আছে একটা সরকারি, আবার বেসরকারি কিছু কাগজ কলও আছে। অর্থাৎ এই যে অর্থনৈতিক ব্যবস্থা, যেখানে সরকারি প্রতিষ্ঠান আছে, বেসরকারি প্রতিষ্ঠান আছে, এটাকে কি বলা যায়, মিশ্র, তাই না? আবার এই লোকটা বলছে যে তার দেশে কিন্তু এরকম ব্যক্তি মালিকানায় কোনো প্রতিষ্ঠান নেই। ব্যক্তি মালিকানার প্রতিষ্ঠান কোথায় থাকে না, সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায়, তাই না? আচ্ছা, এখানে বলা হচ্ছে সেখানকার জনগণ নিজের ইচ্ছে মতো দ্রব্য উৎপাদন এবং ভোগ করতে পারে না। অভাব কাকে বলে, এই যে একটু আগে পড়ানো হয়েছে, এই সংখ্যাটা দিবা। মোট দেশজ উৎপাদন, হ্যাঁ, মোট দেশজ উৎপাদন, এটার ফুল ফর্ম কি, গ্রস ডোমেস্টিক প্রোডাকশন, তাই না? এটা মানে কি সেটা লিখবে, এটা কিন্তু অন্য চ্যাপ্টার থেকে নেওয়া। মিস্টার ক এর দেশে কোন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান? মিস্টার ক এর দেশে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান। আর মিস্টার ক এর দেশের অর্থব্যবস্থা ও তার ভ্রমণকৃত দেশের অর্থব্যবস্থার মধ্যে কোনটিতে শ্রমিক শোষণের সুযোগটা বেশি? কোনটিতে শ্রমিক শোষণের সুযোগটা বেশি? মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় শ্রমিক শোষণের সুযোগটা বেশি, তাই না? আমরা এই যে গ লেখার সময় কিন্তু কি করব, এই যে অর্থনৈতিক ব্যবস্থা ডিরেক্ট একটারে লিখলাম, সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, তারপরে দুইটা প্যারায় ব্যাখ্যা করে দিব। আর এই যে কোন অর্থ ব্যবস্থায় শ্রমিক শোষণটা হবে, দুইটা আমরা কোন কোন অর্থ ব্যবস্থা সেটা ফার্স্টে প্যারা লিখলাম, শেষ। সেকেন্ড প্যারায় মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা এক্সপ্লেন করবো, লাস্ট প্যারায় হচ্ছে আমরা সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা এক্সপ্লেন করবো। তারপরে এই যে বৈশিষ্ট্য এক্সপ্লেন করে যখন বৈশিষ্ট্যগুলো লিখবো তখন এটা ক্লিয়ার হয়ে যাবে যে কোন অর্থ ব্যবস্থায় শ্রমিক শোষণটা ঘটে। তারপরে আমরা লাস্টে তাহলে লিখতে পারবো যে সুতরাং বা অতএব, হ্যাঁ, আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে অমুক অর্থ ব্যবস্থায়, কোন অর্থ ব্যবস্থায় শ্রমিক শোষণ বেশি হয়, মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় শ্রমিক শোষণ বেশি ঘটে। ক্লিয়ার? আচ্ছা, এরপর দিনাজপুর বোর্ড 2024 সালে সুমি একবার তার পরিবারের সাথে ট্রলারে করে সমুদ্র ভ্রমণে যায়। আচ্ছা, ট্রলারে করে সমুদ্র ভ্রমণে গেল, সমুদ্র কি আন্তর্জাতিক সম্পদ, কয়েকদিন ভ্রমণের ফলে তাদের খাওয়ার পানি ফুরিয়ে যায়, ট্রলার চতুর্দিকে অসম পানি ছিল কিন্তু সে পানি তারা পান করতে পারেনি।
তার বাবা বলেন যে এই পানি তাদের জন্য সম্পদ নয়, কিন্তু আশেপাশে ট্রলারে করে যে সকল জেলে মাছ শিকার করেন তাদের কাছে সমুদ্রের পানি সম্পদ। আচ্ছা, জিনিস কিন্তু একটাই, তাই না? সমুদ্রের পানি না? এখন সমুদ্রের পানিটা ওরা ঘুরতে গেল, ওদের কাছে সম্পদ না, কিন্তু জেলে তার কাছে সম্পদ। কেন? কারণ জেলে ওই সমুদ্রের পানি থেকে মাছ পাবে, সেই মাছ সে বিক্রি করতে পারবে, অর্থনৈতিকভাবে উপার্জন করতে পারবে, আয় করতে পারবে, চাহিদা মেটাতে পারবে। কিন্তু সুমির তো এসব দরকার নেই। সুমির কি দরকার? বিশুদ্ধ পানি দরকার। যদি ওই নদীতে বিশুদ্ধ পানি থাকতো, সমুদ্রে যদি বিশুদ্ধ পানি থাকতো, তাহলে সেটা সুমির কাছে সম্পদ হতো ওই টাইমে, কিন্তু সেটা যেহেতু নেই তাই এটা সম্পদ না। উদ্যোক্তা কাকে বলে? যে উদ্যোগ গ্রহণ করে, তাই না? মানে গুছিয়ে সংজ্ঞা লিখবে। উৎপাদনের ক্ষেত্রে উৎপাদিত উপাদানটি কি? উৎপাদিত উপাদানটা হচ্ছে মূলধন। সুমিদের নিকট সমুদ্রের পানির সম্পদ নয়। কেন? কারণ এই যে এই পানিটাকে তারা কাজে লাগাতে পারবে না, বা এটা আন্তর্জাতিক সম্পদ হতে পারে, কিন্তু তাদের তো আপাতত কোনো কাজে আসছে না, তাই এটা তাদের কাছে সম্পদ নয়। এবং সম্পদ হওয়ার জন্য যে বৈশিষ্ট্যগুলো আমরা পড়ি, হ্যাঁ, অপ্রাচুর্য, উপযোগ, ভোগ, এসব আমরা গুছিয়ে লিখবো। উদ্দীপকে উল্লিখিত সম্পদ সংরক্ষণে, অর্থাৎ সমুদ্র সংরক্ষণে, এই সম্পদটা তো সমুদ্র সংরক্ষণে জাতীয়ভাবে আমরা কি কি করতে পারি সেটা আমরা এখানে গুছিয়ে লিখবো। আচ্ছা, দুইটা সৃজনশীল দেখানো হলো। থার্ড সৃজনশীল, বাঁধন একটা দেশের নাগরিক, সেখানে ব্যক্তিগত উদ্যোগে একটা শিল্প কারখানা স্থাপন করে। ব্যক্তিগত উদ্যোগ যেহেতু বলছে, বুঝাই যাচ্ছে যে এটা ধনতান্ত্রিক হতে পারে, আবার মিশ্রত হতে পারে। অল্প দিনের মধ্যে কারখানা থেকে প্রচুর টাকা আয় করে এবং নিজের জন্য একটা দামি গাড়ি কিনে। বাঁধন খ দেশে বেড়াতে গিয়ে দেখে সেখানে ব্যক্তিগত উদ্যোগে কোনো প্রতিষ্ঠানই স্থাপন করা যায় না, অর্থাৎ এটা হচ্ছে সমাজতান্ত্রিক, তাই না? ওই দেশে উৎপাদন ব্যবস্থার সকল সিদ্ধান্ত সরকার, ওই যে কেন্দ্রীয়, আমরা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় কি বলেছি যে কেন্দ্রীয়ভাবে ডিসিশন নেওয়া হয় না, সরকার গঠন করে, এটা হচ্ছে সমাজতান্ত্রিক। আর এই যে ব্যক্তিগত বলছে, এটা হচ্ছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা। আচ্ছা, উপযোগ কাকে বলে? এটার একটা উদাহরণ আমরা দিব, সম্পদের সাথে কিভাবে এটা সম্পর্কিত। সমষ্টিগত সম্পদ সংরক্ষণ করার প্রয়োজন কেন, এটা কিন্তু আমরা দেখলাম। শর্ট কোশ্চেনটাই একটু ঠিকঠাক করে লিখলেই হয়ে যাবে। সমষ্টিগত সম্পদ কি, সমষ্টিগত সম্পদ কিভাবে কাজ করে, সমষ্টিগত সম্পদ কিভাবে সংরক্ষণ করা যায় সেটা লিখলে হবে। উদ্দীপকের ক দেশটা, ক দেশটি হচ্ছে কার? বাঁধনের। বাঁধন কোন অর্থনৈতিক ব্যবস্থা ফলো করে? ধনতান্ত্রিক, সেটা আমরা লিখবো। খ দেশের অর্থ ব্যবস্থায় পুঁজিপতি কর্তৃক শ্রমিককে, পুঁজিপতি না, এটা পুঁজিপতি, শ্রমিককে বঞ্চিত করার সুযোগ নেই। মতামত দাও। এই যে এখানেও শ্রমিক শোষণের ব্যাপারটা এসেছে, যে খ দেশ সমাজতান্ত্রিক, এখানে কি হয়, এখানে সবাই তার যোগ্যতা অনুযায়ী কাজ পায়, সবাই পরিশ্রম করলে পারিশ্রমিক পায়, তাই না? সবাইকে ঠিকঠাক মতো বেতন দেওয়া হয়। এখানে কেন শ্রমিক শোষণ ঘটে না, এটা আমরা গুছিয়ে লিখলেই হয়ে যাবে। আচ্ছা, এখানে কিন্তু সব জায়গাতেই দেখছো যে বলছিলাম না চ্যাপ্টারের শুরুতে, যে এই যে 4 ধরনের অর্থনৈতিক ব্যবস্থা, এটা থেকে বেশিরভাগ প্রশ্ন আসে। আর হচ্ছে যে সম্পদের মধ্যে সম্পদের উপাদান নিয়ে প্রশ্নগুলো আসে। এখানে বলা হচ্ছে এই প্রশ্নটা কিন্তু 2024 সালে, অর্থাৎ রিসেন্টলি অলমোস্ট কুমিল্লা বোর্ডে এসেছে, যে এম 10 বিঘা জমি কিনে বসবাসের জন্য একটা বাড়ি বানায়, তার বাড়ির পাশেই একটা রেল লাইন রয়েছে। আচ্ছা, বাড়ি ব্যক্তিগত, রেল লাইন কিরকম সম্পদ? 2 ধরনের, জাতীয় ও সমষ্টিগত সম্পদ। আচ্ছা, তিনি একদিন দেখে যে একটা লোক রেলপথের স্লিপার খুলে নেওয়ার চেষ্টা করছে। রেলপথের স্লিপার মানে হচ্ছে ওই যে রেল লাইন থাকলে উপরে যে পাত থাকে না, হ্যাঁ, এই যে উপরে যে পাতগুলো থাকে, এসব হচ্ছে স্লিপার, এটা খুলে নেওয়ার চেষ্টা করছে। তিনি তাকে বাধা দিলে লোকটা পালিয়ে যায়। শ্রম কাকে বলে? আমরা শ্রম কি, শ্রম করলে মজুরি কে পায়? শ্রমিক। শ্রম কিভাবে আসলে আমাদের এই যে উৎপাদন প্রক্রিয়ার সাথে সম্পর্কিত, সেটা আমাদের লিখলেই হয়ে যাবে। জাপানকে উচ্চ আয়ের দেশ বলা হয় কেন? এটা কোথা থেকে এসেছে? এটা কিন্তু অন্য চ্যাপ্টারের প্রশ্ন। কেমন? উদ্দীপকের বাড়িটি কোন ধরনের সম্পদ? ব্যক্তিগত সম্পদ। ব্যক্তিগত সম্পদের মধ্যে কি কি পড়ে? ব্যক্তিগত সম্পদ মানুষ নিজের স্বার্থে রক্ষা করে, ব্যক্তিগত সম্পদ কারা তৈরি করে, কিভাবে তৈরি করে, এসব লিখলেই হবে। আর শেষের সম্পদটা, অর্থাৎ জাতীয় এবং সামষ্টিক 2 ধরনের সম্পদ, তাই না? এইটা কেন আমাদের সংরক্ষণ করা দরকার? তারপর জাতীয় সম্পদ কি, জাতীয় সম্পদ বলতে কি কি আমরা বুঝি, জাতীয় সম্পদ কিভাবে আমাদের কাজে লাগে, এবং সংরক্ষণ করা কেন আমাদের উচিত, এবং কিভাবে আমরা সম্পদটা সংরক্ষণ করতে পারি, সেসব নিয়ে আমরা লিখতেই এটা কিন্তু আমাদের লেখা হয়ে যাবে। আচ্ছা, লাস্ট সৃজনশীল, ক, খ এবং গ 3টি রাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা নিম্নরূপ। আচ্ছা, 3টা দেশের অর্থনৈতিক অবস্থার কথা বলা হচ্ছে। উৎপাদনের স্বাধীনতা আছে, মুনাফা অর্জন প্রধান লক্ষ্য। এটা কোথায়? উৎপাদনের স্বাধীনতা আছে, মুনাফা অর্জন প্রধান লক্ষ্য হয় ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায়। খ, মুনাফা অর্জনের সুযোগ নেই, কাজ অনুযায়ী পারিশ্রমিক দেওয়া হয়। এটা কোথায় ঘটে? মুনাফা অর্জনের সুযোগ থাকে না, কিন্তু কাজ অনুযায়ী পারিশ্রমিক দেওয়া হয়
সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, তাই না? আর গতে বলা হচ্ছে ব্যক্তিগত মালিকানা স্বীকৃত হালাল উপায়ে দ্রব্য সামগ্রী উৎপাদন করা হয়। এই যে হালাল উপায়ে দ্রব্য সামগ্রী উৎপাদন করা হয় কোন অর্থ ব্যবস্থায়? ইসলামী অর্থ ব্যবস্থায়, তাই না? আচ্ছা, সম্পদ কাকে বলে? এই যে দেখছো একই ধরনের, অলমোস্ট একই ধরনের জ্ঞানমূলক প্রশ্নই আসে। উৎপাদনের যে উপাদানটি ঝুঁকি বহন করে তার ব্যাখ্যা দাও। উদ্দীপকে উল্লেখিত গড় রাষ্ট্রে কোন ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান? কোন ধরনের? ইসলামী অর্থব্যবস্থা, এটা আমরা লিখব। এবং ইসলামী অর্থব্যবস্থা কিভাবে কাজ করে, ইসলামী অর্থব্যবস্থা কুরআন ও সুন্নাতে যা বলা আছে, কুরআন ও হাদিস মেনে চলা বা শরিয়ার কথা মোতাবেক অর্থনৈতিক ব্যবস্থা যে চলে এইসব আমরা গুছিয়ে লিখবো, বা উদ্দেশ্য কি ইসলামী অর্থব্যবস্থার সেটা লিখতেই হবে। আর লাস্ট প্রশ্ন হচ্ছে ক খ রাষ্ট্র দুইটিতে যে দুটো অর্থব্যবস্থা বিদ্যমান তার মধ্যে কোনটিকে তুমি অধিকতর জনকল্যাণকর বলে মনে করো? এই দুটার মধ্যে একটাতে কিন্তু শ্রমিক শোষণ নেই, সম্পদের অপচয় হওয়ার চান্স কম, সেটা কোনটা? সমাজতান্ত্রিক। তুমি কিন্তু সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা কথা এখানে লিখতে পারো। আবার যদি ভোক্তার স্বাধীনতার কথা চিন্তা করো তাহলে কিন্তু ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা লিখতে হবে। তাহলে খেয়াল করে দেখলে ভাইয়া এই চ্যাপ্টারটা কিন্তু খুবই ছোট এবং খুবই ইজি, তাই না? শিওর শর্ট ক্লাস, অনেকক্ষণ ক্লাস করছো, হয়তো বিরক্ত হয়ে গেছো। এখানে সব কিছুই দেওয়া আছে, তোমরা ক্লাসটা যেভাবে হোক দেখো, পরীক্ষার আগে হলেও দেখো যাতে কাজে লাগে। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে ক্লাস করার জন্য। এসএস ফিউচার স্কুলের আজকের এই শিওর শর্ট ক্লাসটি এখানেই শেষ হচ্ছে। তোমাদের সবার এসএসসি পরীক্ষার জন্য অনেক শুভকামনা এবং দোয়া থাকবে। আশা করব তোমাদের সবার পরীক্ষা ইনশাল্লাহ অনেক অনেক ভালো হবে। তোমরা সবাই অনেক সুস্থ থাকো, ঠিকঠাক পড়াশোনা করো। এবং তোমরা কিন্তু চাইলে এসএস ফিউচার স্কুলের যে অন্য শিওর শর্টগুলো রয়েছে অন্যান্য চ্যাপ্টারের অন্য সাবজেক্টে, সেটাও কিন্তু এসএস ফিউচার স্কুলের ইউটিউব চ্যানেল থেকে দেখতে পারো। এবং তোমাদের সবার সাথে ফাইনাল রিভিশন ব্যাচে বা ফাইনাল রিভিশনের সময় আমরা যখন পরীক্ষার প্রস্তুতি আরও জোরদার করব তখন সবার সাথে দেখা হবে। তোমাদের সবার জন্য আবার অনেক অনেক শুভকামনা। আজকের ক্লাস এই মুহূর্তে এখানেই শেষ হচ্ছে। তোমাদের সবাইকে আল্লাহ হাফেজ।